হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনারা একটু আগে দেখেছেন ভিডিওতে যে লাগুয়ারি এয়ারপোর্টে কী হয়েছে গত রাত্রে, এবং এই বিষয়টি আজকে যুক্তরাষ্ট্রের সর্বত্র হেডলাইন হিসাবে আপনার ঘুরপাক খাচ্ছে, বিকজ দুজন পাইলট নিহত হয়েছেন এবং প্রায় মোর দেন 40 প্যাসেঞ্জার ইনজুর্ড হয়েছেন। এবং একটি বিশ্বের সবচেয়ে আধুনিক শহর, সবচেয়ে বিশ্বের ধনী দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট লাগুয়ারি এয়ারপোর্টে একটি ট্রাকের সাথে বিমানের এরকম বড় ধাক্কা হবে এবং দুজন পাইলট মারা যাবেন, এটা হয়তো অনেকে চিন্তাও করে নাই, বাট ইটস এ রিয়াল এবং এটা হয়েছে। আজকে এই বিষয়টি কেন হলো এবং এয়ারপোর্টে আমরা যে যাই, আমরা যে বিভিন্ন সময়ে প্লেন চড়ি, এই প্লেন চলার মধ্যে আমাদের নিরাপত্তাকে কীভাবে নিশ্চিত করব, এই বিষয়টি আজকে হবে প্রধান আলোচনার বিষয়। এবং এই বিষয়টি আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হবেন অত্যন্ত অভিজ্ঞ একজন পেশাজীবী পাইলট, যিনি ফ্লাইট ইনস্ট্রাক্টর অ্যাজ ওয়েল, জনাব আহমেদ শিকদার। উনি আজকে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আশা করি আপনারা তার কথা শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। নর্মালি এই ধরনের গেস্ট পাওয়া যায় না, বাট ওনাকে আমরা আজকে পেয়েছি। আমরা এই বিষয়টি আলোচনা করবো। অন্য যে বিষয়গুলো আছে তার মধ্যে আছে যে আকাশ ভ্রমণ নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন কিভাবে, এই বিষয়টি বলেছি, আপনাদের আলোচনা করব। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যে আপনার স্মরণশক্তি লোপ পাচ্ছে কেন। আপনি হয়তো চিন্তা করছেন যে আপনার স্মরণশক্তি, আমরা বয়স বেড়ে যাচ্ছে বা আপনার কোনো শারীরিক প্রবলেম, এই কারণে স্মরণশক্তি লোপ পাচ্ছে। কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি একটি নতুন গবেষণা করেছে এবং গবেষণায় তারা কি বলেছে, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। এবং আরেকটি বিষয় আছে যেটা ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়তে যাচ্ছে গোটা বিশ্ব, এবং আজকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা প্রধান তিনি এই বিষয়ে তার আশঙ্কা ব্যক্ত করেছেন। এই বিষয়টি জানার চেষ্টা করব। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও ইরানের পরস্পর বিরোধী বক্তব্য, এই বিষয়টি জানার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের বিভিন্ন এয়ারপোর্টে আইস নিয়োগ করা হয়েছে, বাট পরিস্থিতি তেমন কোনো উন্নতি হয়নি। 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে লাইনের মধ্যে। আপনাকে এয়ারপোর্টে গিয়ে পৌঁছতে কমপক্ষে 6 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হবে, যে কোনো ডোমেস্টিক ফ্লাইটে যেতে হলেও। সো দিস ইজ এ সিরিয়াস ম্যাটার। এই বিষয়টি আজকে আলোচনা করব। আর বাংলাদেশ প্রসঙ্গে যে আপনারা জানেন যে বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী, নতুন বিরোধী নেতা, নতুন সংসদ, এবং এই সংসদে অনেকেই মনে করা হচ্ছে যে নতুনদের সমাবেশ ঘটেছে এই সংসদে। এই সংসদ শুরু হবে ঈদের পরপরই, শুরু হওয়ার কথা, যে কোনো সময় শুরু হবে হয়তো। তো শুরু হলে এই সংসদে কী হতে পারে, এই বিষয়টি আজকে আলোচনা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর কাজী আসিফ হেলমি, ডক্টর গুলাম মাতবর, আহমেদ শিকদার আপনাদেরকে বলেছি, ইব্রাহিম চৌধুরী খোকন, এবং আমাদের সাথে সৈয়দ তারেক। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনি স্টুডিওতে আছেন। যাই হোক, শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন আমাদের সাংবাদিক আরিফ। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে, গো হেড এন্ড স্টার্ট দি আপডেট। জনাব আবু তাহের, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে শুরুতেই যে কথাটি বলছেন যে পুরো যুক্তরাষ্ট্র শুধু নয়, পুরো বিশ্ব, মানে যুক্তরাষ্ট্রের মতো এরকম একটি জায়গায়, এরকম একটি বিমানবন্দরে এই ধরনের দুর্ঘটনা কেউ আসলে কাম্য করেনি এবং বিষয়টিকে গভীরভাবে তদন্ত হওয়া প্রয়োজন। তো আপনাকে একটু বিষয় বলে রাখি যে এর আগে, অর্থাৎ 34 বছর আগে 1992 সালে 22 মার্চ এরকম একটি দুর্ঘটনার খবর এসেছিল লাগোডি এয়ারপোর্টে, এবং সেইখানে দুর্ঘটনায় অন্তত 27 জনের প্রাণহানি ঘটেছিল। আজকে 34 বছর পর আবারও ঘটনার পুনরাবৃত্তি ঘটলো এবং খুবই মর্মান্তিক ঘটনা। আমি একটু পুরো ঘটনাটি বর্ণনা করার চেষ্টা করবো এই মুহূর্তে টাইম টেলিভিশনের দর্শকদের জন্য। আমার কাছে আরো অনেক নিউজের আপডেট আছে, তবে এই বিষয়টিকে একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। আসলে ঘটনাটি ঘটেছে রবিবার রাত 11:40 দিকে, এবং মন্ট্রিয়াল থেকে মূলত ফ্লাইটটি পেয়েছে যে লাগোডিয়া 4 নম্বর রানওয়েতে অবতরণ করে এবং একটি পোর্ট অথরিটি রেস্কিউ অ্যান্ড ফায়ার ফাইটার গাড়ির সাথে মূলত এই সংঘর্ষটা হয়। এবং ফ্লাইটটি একটি যে মডেল, সেটা হচ্ছে CRJ-900 মডেলের একটা মূলত জেট বিমান, যা এয়ার কানাডার আঞ্চলিক পার্টনার জেট এভিয়েশন পরিচালনা করছিল। তো বিমানটিতে মোট যাত্রী ছিল প্রায় 76 জন এবং 4 জন ক্রু ছিল। তো ঘটনার সময় দমকলের যে গাড়িটি, সেটা খুব দ্রুত বেগে আসছিল এবং ট্রাফিক কন্ট্রোল টাওয়ারটিতে গাড়িটিকে বারবার স্টপ 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 বলে
মানে এক ধরনের অ্যানাউন্স করছিল, যদিও সেই মানে সেই সেই স্পিচটি সেই গাড়িটির কান পর্যন্ত পৌঁছে গেছে কিনা বা তাদের ওয়্যারলেসে পৌঁছে গেছে কিনা এই বিষয়টি তদন্ত চলছে। এবং কন্ট্রোলার অনেক জোরে চিৎকার করতেও আমরা পরে যেটা অডিওতে শুনেছি চিৎকার করছিল। এবং ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী সংঘর্ষের সময় বিমানটি দ্রুত গতি, আপনি সেটা বুঝতে পারছেন। এবং ওখানে যারা প্রত্যক্ষদর্শী তারা যেটা জানিয়েছে যে ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে পুরো বিমানের সামনে অংশটি যারা দেখেছে তারা সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে যে বিকট শব্দ এবং সামনে অংশটি কেটেছে এবং বিমানটি তখন একটা লেজের উপর ভর করেছিল। এবং যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে এবং এই সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে যখন যে অ্যাম্বুলেন্স এসেছে, আমরা যতটুকু জানতে পেরেছি তাৎক্ষণিকভাবে অ্যান্ট্রুয়েন ফরেস্ট যে কো পাইলট সে তাৎক্ষণিকভাবে মারা যায় এবং আহত হয় অনেকেই। এর মধ্যে 41 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে 32 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলো। হাসপাতাল সূত্র থেকে আমরা যতটুকু জেনেছি যে তাদের অবস্থাও খুব একটা ভালো না। এদিকে দমকলের গাড়িতে থাকা সার্জেন্ট মাইকেল অরসিলো ও অফিসার আদ্রিয়ান বায়াজ আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল বলেও হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনায় যেটা বিস্ময়কর একটা ঘটনা আমাদের খবরে এসেছে যে ওখানে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সিট বেল্ট বাঁধা অবস্থায় 300 ফুট ধরে ছিটকে পড়ে এবং 300 ফুট ধরে এত জোরে ছিটকে পড়ার পরও তাকে জীবিত উদ্ধার করা হয় এবং সম্পূর্ণভাবে সে সুস্থ। তার সন্তানরা এই ঘটনাটিকে অনেকটা অলৌকিক বলে ঘটনা হিসেবে বর্ণনা করছেন। এবং সত্যিকার অর্থে এই সংবাদটি পুরো যুক্তরাষ্ট্রের গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে খুব বড় আকারে বিষয়টি দেওয়া হয়েছে এবং বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এবং এই ঘটনা আসলে একটা সুস্থ তদন্ত হওয়া প্রয়োজন এবং তদন্তের মধ্যে দিয়ে আসলে পুরো ঘটনাটা যেন বের হয়ে আসে এরকম একটি এয়ারপোর্টে এই ধরনের ঘটনা কেন ঘটলো, এই বিষয়টি সংবাদের একটা বড় মাধ্যম। এবং এই ঘটনার পর তদন্ত ও বিমানবন্দর বন্ধ এবং দুর্ঘটনার পর আমরা জানি যে জরুরি অবস্থা জারি করা হয় এবং লাগোডিয়া বিমানবন্দর সোমবার অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকে। এবং এই ঘটনার সময় প্রায় 18টি ফ্লাইট অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয় এবং পুরো বিমানবন্দর হলো ঘটনাস্থলে 4 নম্বর রানওয়ে শুক্রবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ঘটনার তদন্ত এরই মধ্যে শুরু করেছে এবং তদন্তকারী ইতিমধ্যে বিমানের ব্ল্যাক বক্স যেটা উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তেও সেটা দেখা গেছে যে টাওয়ার নিয়ন্ত্রকরা দমকলের গাড়িটিকে বারবার মানে বলার পরও কেন হলো না এই জন্য বিষয়টিকে খুব গুরুতর ভাবে দেখা হচ্ছে যে এই ধরনের ঘটনা যেন আর কখনোই পুনরাবৃত্তি না, এখন সামনের দিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখন আমি আপনার কাছে আসবো যে খবরগুলো দেওয়ার চেষ্টা করব যে ইরান যুদ্ধ, যে যুদ্ধ এখনো সবসময় আলোচনা কেন্দ্রবিন্দু এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টিকে নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং বিশ্বব্যাপী যে সতর্কতা জারি এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অর্থাৎ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একটি সতর্কতা জারি করেছে যে মিডল ইস্ট সহ বিভিন্ন আশেপাশে দেশে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক বসবাস করছে তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয়েছে, যেটা এর আগেও বিভিন্নভাবে অনেকেই চলে এসেছে এবং যারা এখনো সেখানে অবস্থান করছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে তাদেরকে এখনো অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং এই জন্য তারা একটি বিজ্ঞপ্তিও জারি করেছে এবং বলা হচ্ছে যে এটার কারণে আমেরিকান যে ব্যক্তিরা তারা যে কোনো সময় লক্ষ্যবস্তু হতে পারে, এই জন্য সাবধান থাকার কথা বলা হচ্ছে। আমি আরেকটু খবর দেওয়ার চেষ্টা করবো যে ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে উদ্বেগ এরকম একটি খবরে দেখা গেছে এবং এটি নিয়ে একটি জরিপও হয়েছে। সেই জরিপে দেখা যাচ্ছে যে অধিকাংশ আমেরিকানরা মনে করছেন যে ইরানের সাথে চলমান সংঘাতে অর্থনীতি দেশের নেতিবাচক প্রভাব পড়বে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সম্ভাব্য মন্দা নিয়েও তারা কিন্তু বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং যেটা সামনের দিনগুলোতে যে কোনো আমেরিকায় বসবাস করা কারোর জন্যই মানে ভালো কিছু ঘটবে না, কারণ এই তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে দেখা গেছে বাজারে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি কিন্তু বাড়তে শুরু করেছে। এছাড়া আরেকটি খবর দেওয়ার চেষ্টা করব আপনাকে যে ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং হরমুজ প্রণালী না খুললে বিদ্যুৎ কেন্দ্রে হামলা, অর্থাৎ এরকম একটি খবরও কিন্তু এসেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প মূলত ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খোলা না হলে তারা ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে।
এরকম একটি খবরও এসেছে। তবে ইরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসেনি, এরকম একটি খবরও এসেছে। আর আবারও আরেকটি খবর দেওয়ার চেষ্টা করব যে যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউনের আজকে 37তম দিন এবং টিএসএ কর্মীদের বেতন সংকট, এরকম একটি খবরও অনেক গণমাধ্যমে এসেছে। সেটাও বলার চেষ্টা করব যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এর ফান্ডিং সংক্রান্ত অচল অবস্থার কারণে সরকারি শাটডাউনের যে সময়সীমা চলছে এবং 50,000-এর বেশি টিএসসি কর্মী আংশিক বা বিনা বেতনে কাজ করছে এখনো, এই বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে এবং শুক্রবার তারা পূর্ণাঙ্গ বেতন থেকেও বঞ্চিত হচ্ছেন এখনো, এই জিনিসটাও অনেক গণমাধ্যমে আলোচনায় এসেছে। আরেকটি খবর দেওয়ার চেষ্টা করব যে বর্ধিত টিএসএ লাইনের সমাধানে বিমানবন্দরে আইস মোতায়েন। আমরা এরই মধ্যে বিভিন্ন ভিজুয়ালে মাধ্যমে দেখেছি যে বিমানবন্দরগুলোতে আইস মোতায়েন করা অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেক বিমান পরেও দেখা গেছে যে যে ভিড় এবং যে সমস্যার জন্য তাদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে সেটা সেভাবে করে অতটা কার্যকর হয়নি। অর্থাৎ যে বিমানবন্দরগুলোতে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিগুলো মূলত তারা এখনো সেভাবে করে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এখানে বিমানবন্দর কর্তৃপক্ষ অনেকেই নাম প্রকাশ্যে অনেকেই বলেছেন যে তারা এখানে টোটাল সিস্টেমগুলোর সাথে তো অতটা অবগত নন, যার কারণে তারা স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালাতে খুব একটা ভালো কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। এবং দেখা গেছে যে মানুষের ভিতরেও কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটা আতঙ্ক বিরাজ করছে। অনেকেই এয়ারপোর্টে যারা কাজ করছেন, যারা পলিটিক্যাল অ্যাজাইলাম নিয়ে বা বিভিন্ন ক্যাটাগরি ভিসা নিয়ে এয়ারপোর্টে কাজ করছেন, আমি অনেকের কাছে শুনেছি যে তারা এয়ারপোর্টে তাদের নিজের কাজের জায়গাতে যাচ্ছেন না, কারণ তাদের ভিতরে একটা অজানা আতঙ্ক কাজ করছে যে আইএস সদস্যরা যেখানে কাজ করছে তারা যেহেতু এয়ারপোর্টে কাজ করছে সেখান থেকেও তারা কোনো এম্বারেসিং হওয়ার মতো বা তারা আটক হওয়ার মতো বা এমন কোনো ঘটনা যদি ঘটে, যেহেতু তারা পরিবার নিয়ে বসবাস করছেন, বৈধ ডকুমেন্টেশন নিয়েও বসবাস করছেন, তারপরেও তাদের মধ্যে অনেকের মধ্যে অজানা আতঙ্ক কাজ করছে এবং অনেকেই এয়ারপোর্টে কাজে যাচ্ছেন না, এরকম একটি খবরও আমাদের কাছে এসেছে। আরেকটি খবর দেওয়ার চেষ্টা করব যে ডিএইচএস ফান্ডিং ও ভোটার আইডি আইন একসাথে পাশের নির্দেশ ট্রাম্পের, এরকম একটি খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান সিনেটরদের বলেছেন যে ডিএইচএস এর ফান্ডিং এবং ভোটার আইডি সংক্রান্ত সেভ অ্যাক্ট একসাথে পাশ করতে হবে। তিনি যেটা বলেছেন যে স্টার ছুটিতে দেশে না গিয়ে এই আইন পাশের জন্য কাজ চালিয়ে যেতে বলেছেন। কিছু বলতেছেন, শুনতেছেন না? ওকে, আমার মনে হয় আমরা আজকে আর প্রলম্বিত করতে পারবো না নিউজ, আমরা অন্য আলোচনায় যাবো। বাট থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে অনেক নিউজ আছে আমি জানি, বাট আমাদের আলোচনার অনেক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আছে, এই বিষয়গুলো আলোচনা করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ আপনার এই নিউজের জন্য, আপনার যে নিউজ আপডেট দিলেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আমাদের সাথে আছেন প্রফেসর গোলাম মাতবর, আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর কাজী আসিফ হালমি, দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আছেন আমাদের ইব্রাহিম চৌধুরী খোকন, ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। মাতবর ভাই, আপনার কাছে আসতেছি আমি। প্রফেসর কাজী আসিফ হালমি উনি আছেন। আজকে গত কয়েকদিন আগে আপনার হার্ভার্ড ইউনিভার্সিটি খুব চমৎকার একটি গবেষণা রিপোর্ট বের করেছে। সেটা হচ্ছে যে আমরা যে দিনে দিনে ইদানিং অনেকের সাথে কথা বললে শোনা যায় যে আমার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, মনে রাখতে পারি না, এই ধরনের অনেক ব্যাপার। বাট এই বিষয়টি নিয়ে তারা স্টাডি করেছেন যে আমরা যেটা মনে করি এটাই কি সত্য না অন্য কিছু আছে এর বিহাইন্ডে। সো ডক্টর আসিফ হালমি উনি আপনার নিউরো স্পেশালিস্ট এবং উনি এই বিষয়টির উপর একটু আলোচনা করবেন। আমরা শুনি যে আমার নিজেরও স্মৃতিশক্তি নাম ভুলে যাই আমি প্রায় ইদানিং। সো আমি শুনতে চাই যে হোয়াট ইজ দ্য রিজন। আপনি তো কোনো বিষয় আছেন যেটা ভুলেন না, এই যে শত্রু যাকে ভাবেন, যার বিরুদ্ধে সমালোচনা করতে হয়, এই জিনিসটা যেমন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আজকে কোন কোন পত্রিকায় লেখা হয়েছে এটা খুঁজে বের করা। এটার ফর্দ আমার কাছে আছে, এটার ফর্দ এই বিষয়টা হার্ভার্ড গবেষণায় কিভাবে আসছে আমরা এই কাজে আসিফ ওনার কাছ থেকে শুনবো। জি জি জি, আসসালামু আলাইকুম। জি তাহের ভাই, থ্যাংক ইউ আমাকে বলার জন্য। যে আমি খুব ছোট করে বলে দেই, কারণ আজকে মনে হচ্ছে যে অনেক নিউজ বা অনেক আলোচনা হবে।
সো বেসিক্যালি হার্ভার্ড ইউনিভার্সিটির যে গবেষণা, এটা এটা আসলে ওরা যেটা বলার চেষ্টা করতেছে যে এই মেমোরি প্রবলেমগুলো কেন হয়। এই আসলে আমি পুরোটা যেভাবে একটু মানে খোলা করে বলি যাতে আপনি আমাদের বলেন, অসুবিধা নেই, আপনি ইউ টেক ইউর টাইম, নো প্রবলেম। জি, আমরা শুনতে অডিয়েন্সরা চাই। বুঝতে পারে। হ্যাঁ, আমাদের আমাদের মস্তিষ্কটা হলো অনেকগুলা নিউরন, মানে যে সেল নিয়ে গঠিত, এগুলাকে নিউরন বলে। এগুলা বেসিক্যালি মানে সার্কিটের মতো, মানে এটা এই একটা কোষ আরেকটা কোষের সাথে এরকম সিনাপস করে, মানে এরকম কানেকশন করে। এবং এটার ভেতর দিয়ে যখন ইলেকট্রিক্যাল ইম্পালস মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন আমরা মানে মেমোরি জেনারেট, অথবা আমরা যা কিছু করি, কথা বলা, মানে সেন্সেশন দেখানো, এরপর মুভমেন্ট, এভরিথিং হয়। হুম। তো এখন এই জিনিসগুলা ব্রেনের ভিতরে খুব মানে প্রতি সেকেন্ডে হাজার হাজার কানেকশনের মাধ্যমে আমরা বিভিন্ন সেন্সেশনকে আমরা মনে রাখার চেষ্টা করি, এবং ওইটাই আমরা মেমোরি হিসেবে দেখি। তো এখন এই মেমোরিটা বেসিক্যালি আস্তে আস্তে লস হয়, যেটাকে আমরা ডিমেনশিয়া বলি। ডিমেনশিয়ার কতগুলো স্টেজ আছে। প্রথম স্টেজ হলো মাইল্ড কগনিটিভ ডেফিসিট। মাইল্ড মানে এতই কম যে সে মনে করে যে আহ, সে হয়তো ভুলে যাচ্ছে, কিন্তু সে তার সব কাজ মানে চালিয়ে যেতে পারে, যেটা ফাংশনালি সে ওকে থাকে। এটাকে আমরা বলি মাইল্ড কগনিটিভ ডেফিসিট। এটা এটা আসলে মেইনলি খুব আর্লি হয়। এটাই যখন আস্তে আস্তে প্রোগ্রেসিভ হয়, যখন পেশেন্টটা অনেক কিছু মনে রাখতে পারে না, এবং এইটা যখন তার পেশাগত লাইফে বা পারিবারিক লাইফে এটা এফেক্ট করে, তখন আমরা এটাকে আর্লি স্টেজ অফ ডিমেনশিয়া বলি। এরপর আছে মিডল স্টেজ, এরপর প্রোগ্রেসিভ স্টেজ। তো এখন হার্ভার্ড স্টাডি যেটা এখানে ওরা মানে কম্পাইল করছে, সেটা হলো যে আসলে কি হয়, কেন আমরা সবকিছু ভুলে যাই। যেটা হয় যে আমাদের এই নিউরনগুলা একটা সেল আরেকটা সেলের সাথে যে কানেকশন থাকে, অ্যাক্সন বলা হয়। এই অ্যাক্সনের ভেতরে এরকম বিভিন্ন আহ, পদার্থ জমা হয়, যেটা আসলে আমরা দুইভাবে বলি। একটা হলো অ্যামাইলয়েড বিটা, আর হাইপার ফসফোলেটেড টাও, মানে দুটা বেসিক্যালি উপাদান যেটা জমা হয়, এবং জমা হতে 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 বেসিক্যালি ওই নিউরনের ভিতর প্রদাহ হয়, এবং ওই অংশটা আর কাজ করে না। যখন ওই অংশটা কাজ করে না, তখন ওটার ভেতর দিয়ে যখন কোনো ট্রান্সমিশন বা ইলেকট্রিসিটি বা কোনো কিছু যায়, তখন ওই অংশটা মেমোরিতে বা আমাদের কোনো ডিসিশন মেকিং কাজে দেয় না, এবং ওটাই আমরা মেমোরি লস বলি। তো এখন আহ, এইটা আসলে খুব ধীরে ধীরে হয়। ধীরে ধীরে মানে বলতে বোঝায় যে এই যে স্টেপটা, এই স্টেপটা হতে অ্যাটলিস্ট 20 to 30 ইয়ার সময় লাগে। আহ, এখন হ্যাঁ, there is a lot of way we can like delay it, but এটাকে কমপ্লিটলি বন্ধ করা যায় না। আহ, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, যেমন প্রেশার, মানে হাই ব্লাড প্রেশার, এরপর হাই কোলেস্টেরল, এরপর স্ট্রেস, এরপর অনিদ্রা বা ইনসমনিয়া, ঘুম যদি না হওয়া, সবসময় স্ট্রেসফুল লাইফ লিড করা, এবং মনে করেন যে আরেকটা জিনিস যেটা মানে রিসেন্টলি আমরা জানি, যে আমাদের ব্রেনকে যদি আমরা কম ইউজ করি, কম ইউজ করা মানে হলো আমরা যদি আমাদের ব্রেনের আমরা যদি নতুন কিছু প্রতিদিন শিখি, যেমন যে আপনারা যে কাজগুলো করেন, নতুন নতুন নিউজ দেখেন বা নতুন নতুন জিনিস মানুষকে মানে অ্যাক্টিভলি আপনার ব্রেনটা যদি ইউজ করেন, দিস ইজ অ্যাকচুয়ালি প্রিভেন্টস ইওর ডিমেনশিয়া। কিছু মানুষ আছে যারা অলস টাইপের, যারা বেসিক্যালি একই কাজ করে সারাদিন, ওরকম মানে মানে পড়াশোনা করে না, অথবা মানে কোনো নতুন আর্টিকেল পড়ে না, বা কোনো ধরনের এডুকেশনাল অ্যাক্টিভিটিতে এনগেজ থাকে না। তাদের ক্ষেত্রে এই ডিমেনশিয়া বা এই মেমোরি লসটা আরো ত্বরান্বিত হয়। এছাড়া আরেকটা রিস্ক ফ্যাক্টর আছে, যেটা হলো আপনাদের ফ্যামিলিতে যদি কারো আলজাইমার্স হয়ে থাকে, এখানে একটা জেনেটিক টেস্ট করা হয়, এটা হলো অ্যাপো-ই, অ্যাকচুয়ালি অ্যাপো-ই4। এটা যদি কারো পজিটিভ হয়, তার মানে তাদের আর্লি অনসেট ডিমেনশিয়া বা আলজাইমার্স হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এখন আমি একটু জাস্ট ছোট করে এটার ট্রিটমেন্টটা বলে দেই। সেটা হলো যে রিসেন্টলি গত 3 থেকে 4 বছরে এফডিএ দুইটা মেডিসিন অ্যাপ্রুভ করেছে। দুইটা একটা নাম হলো লেকানামাব, যেটা লেকাম্মি নামে পাওয়া যায়, আর একটা হলো ডোনানামাব, যেটা কিনসুলা নামে পাওয়া যায়। তো এটার পিছনে স্টাডিগুলা মানে যেটার জন্য এফডি অ্যাপ্রুভ করছে, যে প্রথম স্টাডিটা সেটা হলো মোর দেন 1500 পিপলকে ওরা স্টাডি করছে। স্টাডি করে দেখছে যে তাদেরকে যদি এই ওষুধটা দেওয়া হয় তাহলে তাদের কি হয়। সেটা হলো বেসিক্যালি মোর দেন 1.5 ইয়ার তাদেরকে
ফলো করে দেখা গেছে যে তাদের এই যে অ্যামালয়েড বা বিটা প্রোটিন যেটা ব্রেনের ভেতরে জমা হয় এটার সংখ্যা কমে আসছে আপ টু 27%, যেটা লেকাম্বিতে এটার জন্য এফডিএ এটাকে অ্যাপ্রুভ করছে। আর সেকেন্ড যে ড্রাগটা আসছে সেটা আসছে লাস্ট ইয়ার নভেম্বরে, নট 25, ইটস 2024 নভেম্বরে এটা মার্কেটে আসছে, যেটা এফডিএ অ্যাপ্রুভ হয়েছে 2025-এ। এটার নাম হলো কিনসুলা, যেটা এলাই লিলি নিয়ে আসছে। হ্যাঁ, এটার স্টাডি সিমিলার, বাট এটার আপনার রিডাকশন রেট ছিল 37%, সো ইটস লিটল বেটার। সো উই হ্যাভ অনলি টু ড্রাগস, কিনসুলা অ্যান্ড লেকাম্বি, এখন এফডিএ তে অ্যাপ্রুভড। এখন এটার জন্য কেউ যদি কোয়ালিফাই করতে হয় তাহলে ওই মানে বেসিক্যালি একজন নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করতে হয়, এবং এটা 3টা স্টেজে করা হয়। তার প্রথমে আমরা দেখি যে পেশেন্টের কোনো অর্গানিক লিশন আছে কিনা, তাকে আমরা মেমোরি টেস্ট করি। মেমোরি টেস্টে যদি কারো ডিমেনশিয়া হয় তাহলে সেকেন্ড স্টেজ হলো ইমেজিং। আমরা দেখি যে পেশেন্টের ব্রেনে এমআরআই করে অথবা প্যাট স্ক্যান করে যে কোনো ধরনের অ্যামাইলয়েড বিটা প্রোটিন বা পিটাও আছে কিনা। এটা যদি পজিটিভ থাকে ওটা ব্লাডেও করা যায়। এরপর থার্ড স্টেজ হলো জেনেটিক টেস্টিং, যেটা ApoE4 করা হয়। এই 3টার মাধ্যমে আমরা পেশেন্টটাকে কোয়ালিফাই করি, পেশেন্টটা মেডিকেশনের জন্য কোয়ালিফাই করে কিনা। ইউজুয়ালি এখন পর্যন্ত মেডিকেড কাভার করতেছে না, বাট মেডিকেয়ার বেসিক্যালি হয়তো কাভার করা শুরু করবে। এগুলা আউট অফ দ্য পকেট, কেউ যদি নিজের পকেট থেকে পে করতে চায় তাহলে হয়তো লেকাম্বি অ্যারাউন্ড $27,000 খরচ পড়ে এক বছরে, আর কিনসুলা যে মেডিকেশনটা ওটা অ্যারাউন্ড $37,000 খরচ পড়ে আউট অফ পকেট। মোস্ট লাইকলি হয়তো এখন থেকে 1-2 বছরের মধ্যে আমরা হয়তো দেখবো যে ইন্স্যুরেন্স স্টার্ট উইল কাভারিং। কেউ যদি মানে ডিমেনশিয়াতে ভোগে বা ডিমেনশিয়ার কোনো সিমটম হয় তাহলে একজন নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারে, বিকজ কিন্তু- FDA has a lot of treatment right now. থ্যাংক ইউ। সো যাদের ডিমেনশিয়া হয়ে গেছে অলরেডি, তাদের কোনো ট্রিটমেন্ট আছে? যেমন ডিমেনশিয়া হওয়ার পরে দেখা যাচ্ছে উনি মাঝে মধ্যে পাগলামি করতেছেন, মাঝে মধ্যে আপনার পুরোনো দিনের কারণ এমন কারণ নাম বলতেছেন, যেমন ধরেন ওনার ছেলেকে বলতেছেন তুমি আমার ভাই, রাইট? বা এরকম অবস্থার মধ্যে আপনার হয়ে গেছে। তো এই ধরনের সিচুয়েশনে যারা চলে গেছে তাদের কি কোনো ট্রিটমেন্ট আছে নাকি আপনার? হ্যাঁ, তাদেরও ট্রিটমেন্ট আছে। এখন জিনিসটা হলো কি, আসলে ডিমেনশিয়া 3-4 ধরনের হতে পারে। আপনি যেরকম বলতেছেন যে একটা হলো ভুলে যাওয়া, মানে কোনো কিছু রিকল করতে পারতেছে না। আবার কোনো কিছু, আরেকটা জিনিস হলো যে আমাদের ব্রেনের কোনো অংশ যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমরা অনেক কিছু পারসিভ করি, যেটাকে আমরা আমাদের ভাষায় হ্যালুসিনেশন, ডেলিউশন এগুলা বলে থাকি, যে Right, একজন right. অন্যজন। হ্যাঁ হ্যাঁ, হ্যালোনিয়েশন যেটা বলছেন Exactly. এরকমই, হ্যাঁ, রাইট? যে হ্যালুসিনেশন হতে পারে, ওটা ডিফারেন্ট, ওটা ডিমেনশিয়া। এক ধরনের ডিমেনশিয়া আছে যেটাকে বলা হয় লু বডি ডিমেনশিয়া, এলডি বডি ডিমেনশিয়া। এই ডিমেনশিয়া হলে মানুষ পাগলামির মতো করতে পারে, ওটার ট্রিটমেন্ট ডিফারেন্ট, ওটার সাথে আলজাইমার্স ডিফারেন্ট। আমি যে ডিমেনশিয়ার কথা বলছি সেটা হলো সবকিছু ঠিক থাকে কিন্তু মানুষের মেমোরিটা এফেক্টেড হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু যখন আমরা দেখি যে অন্য কোনো হ্যালুসিনেশন বা ডিলিউশন বা অন্য ধরনের সাইকিয়াট্রিক কম্পোনেন্ট কোনো পেশেন্টের মধ্যে থাকে, তখন আমাদেরকে অন্য লাইনে চিন্তা করতে হয়। তখন আমাদেরকে দেখতে হয় যে পেশেন্টের কোনো ধরনের অন্য ধরনের প্যাথোলজি ডেভেলপ করছে কিনা। তো ওটাও আসলে ওটাও পেশেন্টটাকে আসলে ওইভাবে দেখতে হবে। পেশেন্টটাকে দেখে আমাদের বুঝতে হবে যে এটা কি লিউ বডি ডিমেনশিয়া, না ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, না আলজাইমার্স ডিমেনশিয়া। সো দে আর 3 ডিফারেন্ট টাইপ অফ, আমাদেরকে আলাদাভাবে ওয়ার্কআপ করতে হয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর আরেকটা হলো যে এই ডিমেনশিয়া এবং অ্যালজাইমার এই দুটোর মধ্যে পার্থক্য কি আপনার? আচ্ছা, আলজাইমার্স হলো ডিমেনশিয়ার একটা টাইপ। সো ডিমেনশিয়া মানে একটা ব্রড আমব্রেলা, যেটার ভেতরে আপনার 4 ধরনের মেইনলি পাওয়া যায়। সেটা নাম্বার 1 হলো আলজাইমার্স, যেটা খুব বেশি কমন আমরা দেখি। আলজাইমার্স আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট অংশকে এফেক্ট করে, সেটা হলো আমাদের অক্সিপিটাল লোব এবং টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবটা হলো আমাদের কানের পাশে, আর অক্সিপিটাল লোবটা হলো পেছনের দিকে। তখন মানুষ মানে কারোর নাম ভুলে যাওয়া বা কারো কোন একটা জায়গা ভুলে যাওয়া, কোন একটা মানে মানে ভুলে যাওয়াটা মেইনলি মানে যেখানে প্রবলেম বা সিমটম হয়। আর আলজাইমার থেকেও ছাড়াও আরো 3-4 ধরনের ডিমেনশিয়া হয়, যেটা আমরা খুব বেশি কমন দেখে থাকি। যেটা বললেন যে কারো ডিলিউশন মানে হ্যালুসিনেশন ডিলিউশন হচ্ছে, সেটাকে বলা হয় লু বডি ডিমেনশিয়া। সো লু বডি ডিমেনশিয়া ইজ আলজাইমার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হলো ব্রেনের ফ্রন্ট মানে সামনের দিকের অংশে, যেটা আমরা আরেকটা নাম হলো ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া। ওইখানে মেইনলি মানুষের
পার্সোনালিটি চেঞ্জ হয়, মানে মানুষের ঘুম মানে অন্যরকম হয়। আগে মানুষটা খুব শান্ত ছিল, কিন্তু এখন সে সবার সাথে রাগারাগি করে, এবং মানে হয়তো দেখা গেল কারোর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের বা অন্য ধরনের আজে বাজে হয়তো কোনো মানে চিন্তা তার মাথার ভিতরে ঘুরতে থাকে, যেটা তার কখনোই ছিল না। তো এই ধরনের মানে আসলে হয় কি, এটা এটা আবার মেমোরিতেও এফেক্ট করে, কিন্তু ওই জিনিসটা তখন প্রমিনেন্ট হয় না। এর জন্য ওই ধরনের মানুষকে অন্যভাবে ট্রিট করতে হয়। তখন দেখতে হয় যে হ্যাঁ, এখানে কি পেশেন্টের ওই সেন্টার গুলো এফেক্টেড হয়েছে কিনা ব্রেনের, যে এখানে হ্যালুসিনেশনের ট্রিটমেন্ট করা যায়, ডিলিউশনের ট্রিটমেন্ট করা যায়, ওইটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি। আর আমি আজকে দর্শকের জন্য যেগুলা বললাম, এগুলো হলো মেইনলি আলজাইমার্স, যেগুলো হলো মেইনলি মেমোরি অনলি এফেক্টেড হয়েছে তাদের জন্য। হ্যাঁ, এর জন্য ডায়াগনোসিসটা ভেরি ইম্পর্টেন্ট বিফোর উই গো ফর এনি ট্রিটমেন্ট। সো সো আমরা যারা ইদানিং নামটাম ভুলে যাই, ওই যে উনি বলছে ট্রাম্পের নাম অবশ্য বলি না, অন্যগুলো প্রায় অনেকগুলো ভুলে যাই। সো এটা কি ডিমেনশিয়ার কোনো আলামত নাকি আপনার? এটা হলো এটা দুই ধরনের হইতে পারে। এটা যে বললাম যে অন্য কিছু বলি না, আসলেই সত্য, যেটা নামটা বেশি ভুল পড়ে আপনার। হ্যাঁ, এটার ইয়াটা হলো যে এটা অনেক সময় যেটা হয় সেটা হলো আমরা যখন মানে হ্যাঁ, নাম ভুল করা অথবা কোনো কিছু রিপিটেডলি মানে মনে রাখা হয়, সেটা হলো আর্লি, যে তখন যেটা করতে হয় সেটা হলো আমরা ওই যে এমসিআই বলি, মানে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, ওটা আসলে ডিমেনশিয়ার আগের স্টেজ। তখন আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনার রিস্ক ফ্যাক্টর গুলোকে আপনি মানে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা, আপনার ডায়াবেটিস থেকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখা, ঘুমটা ভালো হওয়া, স্ট্রেসটাকে কন্ট্রোল রাখা। হ্যাঁ, এছাড়াও যদি দেখেন যে বারবার একই ধরনের প্রবলেম হচ্ছে এবং এটা আপনার ফাংশনালিটিতে প্রবলেম করছে, তাহলে আপনি একজন নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন। তখন আমরা একটা মেমোরি টেস্ট করে দেখতে পারি যে আপনার আসলে মেমোরি লেভেলটা কত। এটা অবজেক্টিভ একটা টেস্ট, ওটার মাধ্যমে আসলে বোঝা যায় যে হ্যাঁ, একটু ডিক্লাইন আছে কিনা। তখন আমরা ওই লাইনে মানে চেষ্টা করতে পারি মানে ট্রিটমেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এনিবডি হ্যাভ এনি আদার কোয়েশ্চন? আমাদের প্যানেলে যারা আছেন, উনি খুব নাম করা নিউরোলজিস্ট, কিন্তু প্রশ্ন থাকলে ওনার সাথে দেখা করতে হলে আর পরামর্শ নিতে হলে কিন্তু ফ্রি দিতে হবে, কিন্তু আজকে ফ্রি পেয়ে গেছেন। হ্যাঁ, নাম ভুলে যাওয়া এবং আমার মনে হয় এটা বয়সের সাথেও একটা সম্পর্ক। হ্যাঁ, আমরা যখন আজকে থেকে 8-10 বছর আগে মানে, কিন্তু আমার ওই যে টাকা পয়সা ধার নিছে, আমার গালি দিছে, এদের আমি ভুলতে পারি না। কিন্তু মানে এটা এবং যারা আমার প্রতি অবিচার করে, আপনার বিভিন্ন সময় কথা বলতে বাধা দেয়, তাদেরকেও আমি ভুলতে পারি না এই বিষয়গুলো। তার মানে কি, কোন সিগনিফিকেন্ট একটা আচরণ যদি কেউ করে থাকে, ওই লোকজনকে ভোলা যায় না। তো এটা আমরা আমাদের চর্চা এগুলো অব্যাহত রাখতে হবে, অন্তত মেমোরি শার্প রাখার জন্য। তো আমি মনে করি উনারাও যারা আমার প্রতি বিদ্বেষ দেখান, যারা আমাকে প্রপার টাইমটা দেন না কথা বলার, তারাও আমার মেমোরিটা ভালো রাখার জন্য ওদের কথা সবসময় মনে রেখে মুখে আওড়াতে থাকবেন, তাইলে মেমোরি শার্প থাকবে, বুঝছেন? জি, তাইলে এটা সচল থাকবে। জি, Thanks, Dr. Asif, for your very scientific, analysis, and also যে আমাদের সাথে যে তথ্যগুলা যে আপনি শেয়ার করলেন। আসলে আমার মনে হয় আপনি ছাড়া বোধহয় আমরা তিনজন এখানে, বিশেষ করে তাহের ভাই, আমি, খোকন ভাই, আমরা বোধহয় এমসিআই লেভেলে আছি বোধহয়। না, এটা অনেক সময় মনে হয় এটা স্ট্রেসের সাথে রিলেটেড। হয়তো আপনি কোনো একটা কাজ করতেছেন, হয়তো মাল্টিপল কাজ একসাথে করছেন, কোনোটাতে আপনি ফোকাস দেন নাই, তখন এটা হতে পারে। দিস ইজ নট। আপনি মনে রাখবেন মাতবর ভাই, আমার এই ফোনের মধ্যে আছে প্রায় 25,000 লোকের কন্টাক্ট আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন আমার কাছে মাঝে মধ্যে মানে আওলায়া যায় সব, যে আপনি কোনটা মনে রাখবেন কোনটা ভুলবেন, মনে রাখার কাজ হচ্ছে না। আমার পিসিপি প্রাইমারি ফিজিশিয়ান বলছে B12 কাউ ভুলে গেলে। জি জি, হ্যাঁ, আপনি এটা খেতে পারেন, ফলিক অ্যাসিড, B12, কারণ এটা হলো যে আপনার নার্ভের, এটা আপনি খেতে পারেন। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে, খোকন ভাই যেটা বললো, আসলে একটা দেখেন ন্যাচারাল একটা ব্যাপার। আমি জানি সাইন্টিফিক, আমি এম এ ফার্ম বিলিভার অফ সাইন্টিফিক ইনোভেশন এন্ড অ্যাপ্লিকেশন, কিন্তু আসলে বয়সের একটা ব্যাপার আছে যেখানে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। আমরা তো তিনজন বোধহয় একই সময়ের, তো এইটা আসলে স্বাভাবিক বুঝে যাওয়াটা আর কি। কিন্তু যে খোকন ভাই যেটা বললো, তাহের ভাই কিন্তু ওনার লিডারকে বলেন না, ওনার লিডারের কিন্তু আবার একটা গুরুত্ব আছে। উনি কিন্তু কিছু বলেন না, ওনার মেমোরি কিন্তু আরো অন দ্য ওয়ার্ডস অফ লাইক কন্টিনিউয়েশন আরো বেশি বোধহয় শার্প হচ্ছে। এইটা কারণ হচ্ছে যে আপনি লাস্টে যেগুলো বললেন, ওই ট্রিটমেন্ট বোধহয় উনি নিচ্ছেন, আমার কাছে যেটা মনে হয় আর কি। আসলে সমস্যা হচ্ছে আমাদের বিশেষ করে তিনজনেরই আর কি। আমি আছি টিচিং এ, ওনার দুইজন আছে জার্নালিজমে।
আমার টিচিং এ মনে করেন একটা স্টুডেন্টের নাম আমার কাছে সবগুলাকে এখন মনে হয় ক্রিস্টিন, সবগুলাই রেবেকা, মানে যদি আমরা নাম বলি আর কি। কিন্তু একটা স্টুডেন্টের নাম যদি আপনি ধরে বলতে না পারেন, ইট ইস এ বিগ প্রবলেম, বিকজ পিপল এভরিবডি উড লাইক টু বি রাইট। আইডেন্টিফাইড বাই দেয়ার নেমস। এটা আমার হচ্ছে, এটা সবারই হচ্ছে আর কি। কিন্তু আমার কাছে আমি একটু অ্যাকসেপ্ট করে নিছি কিছুটা, যে বয়স হচ্ছে এখন স্বাভাবিকভাবে তো একটু অনেকটা ডাউন সাইডের দিকে আর কি। কিন্তু আসলে আপনি যেটা বললেন যে এগুলো ট্রিটমেন্ট করা যায়, তো আমার মনে হয় কারো যদি একেবারে খুব হাইয়েস্ট লেভেলে চলে যায়, যেটা আপনি বললেন, অফকোর্স আমিও রিকমেন্ড করব একজন নিউরোলজিস্ট, ডক্টর আসিফ যেটা বললেন, যে এটা অবশ্যই আমাদের বোধহয় ইয়া করা উচিত আর কি। আদারওয়াইজ ইটস গোয়িং টু বি প্রবলেম নট অনলি ফর দ্যাট পারসন, প্রবলেম ফর দ্য বা ফ্যামিলি, সারাউন্ডিং, ঠিক প্রবলেম আছে। সারাউন্ডিং। সেটা হচ্ছে আসলে সাংঘাতিক ব্যাপার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই যেগুলো বলেন আপনি, এই যে টেস্ট যেগুলো, টেস্ট এগুলো কি আপনার ইন্স্যুরেন্স কভার করে তো, রাইট না? জি, ইন্স্যুরেন্স লাইক সবই কভার করে, মেডিকেড মেডিকেয়ার সবই কভার করে। এই যে যেটা আপনি বললাম যে আমরা এমসিআই, যেটা হলো একটা মেমোরি টেস্ট, এটা আসলে কোনো ইন্স্যুরেন্সের কিছু না। আপনি যে কোনো একটা ডাক্তারের কাছে গেলে একটা মানে এরকম হাফ এন আওয়ারের মতো একটা প্রিন্ট আউট থাকে, ওইটাতে আপনি কিছু ছবি আঁকবেন, কিছু কোশ্চেন অ্যান্সার দিবেন। ওটা তো ইন্স্যুরেন্সের কিছু নাই। ওটা আপনি যে কোনো ডাক্তারের কাছে গেলেই করতে পারেন, ইভেন প্রাইমারিরা করে। এটাকে মোকা টেস্ট বলে, MOCHA মোকা। আপনি যে কোনো প্রাইমারি ওই ওই মেমোরি টেস্টটা যদি পজিটিভ হয়, মনে করেন যে এটাতে আপনি স্কোরটা ঠিক মতো করতে পারলেন না, তখন ওই প্রাইমারি কেয়ার আপনাকে বলবে, ও আচ্ছা আপনার তো একটু মেমোরি ডিক্লাইন হচ্ছে, আমরা তো দেখতেছি, তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি ভিটামিন B12, ফলিক অ্যাসিড ভালো মতো ঘুমান, এরপর স্ট্রেস কম করেন, এরপর যে প্রেশার কোলেস্টেরল সবকিছু মেনটেন করেন, 6 মান্থস দেখেন। এই 6 মান্থ পরেও যদি দেখেন যে আবার একই প্রবলেম এবং মেমোরি স্কোর কম আসছে, তখন আপনি একটা নিউরোলজিস্টের কাছে যাইতে পারেন। তখন আমরা ওটা আরো ভালো মতো দেখতে পারবো যে কি হয়। রাইট। ঠিক আছে। আর কারো ফ্যামিলিতে যদি কোনো ফ্যামিলি মেম্বার, মানে বাবা, এরপর বাবার সাইডে, মায়ের সাইডে কারো যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ডিমেনশিয়া, মোস্ট প্রবাবলি যদি কারো 65 এর আগে থাকে, তাইলে এটা আপনার মাল্টিপল ফ্যামিলি মেম্বারে এটা হওয়ার চান্স আছে। হ্যাঁ, এটা তখন জেনেটিক টেস্টিং করা উচিত। এবং কারো যদি পার্কিনসন্স থাকে, পার্কিনসন্স, কারো অনেকে বলে যে আমার আমার বাবা বা দাদাদের মানে 80 বা 60 বা 70-এর পরে পাগলামি করতো। ওই পাগলামি কিন্তু আসলে বেসিক্যালি পাগলামি না, ওইটা তখন যে লিউ বডি ডিমেনশিয়া হতে পারে, ওটাও একটা ডিমেনশিয়া হতে পারে। এই ধরনের কোনো হিস্ট্রি থাকলে ওইটা আপনার রিস্ক ফ্যাক্টর খুব হাই হয়ে যায়। তখন আমরা দেখি যে হ্যাঁ, এই ফ্যামিলিতে কারো হয়তো আর্লি অনসেট ডিমেনশিয়া থাকতে পারে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। বাট যারা এই ধরনের সিচুয়েশনে চলে গেছে, তাদের তো মোটামুটি কোনো চিকিৎসা আছে নাকি, যে জি জি, শান্ত হ্যাঁ, রাখার কারো যদি তাদেরকে? এরকম হয়, যেটা ওই যে যেটা আমরা বলতে পারি না, কিছু ওষুধ আছে যেটা হলো আপনার অ্যারিসেপ্টামে পাওয়া যায়। হ্যাঁ, কিছু ওষুধ থাকে যে যেটা হয় মেমোরি লসের কারণে ব্রেনের ভিতরে একটা নিউরো ট্রান্সমিটার কমে যায়, সেটা অ্যাসিটাইলকোলিন। ওই অ্যাসিটাইলকোলিনটা আমরা বাইরে থেকে দেওয়ার চেষ্টা করি, যেটা হলো অ্যারিসেপ্ট। হ্যাঁ, এটা আপনার বাইরে থেকে দেওয়া হয়, এটা ওষুধ হিসেবে খাওয়া যায়। এটা আমরা বেসিক্যালি 65 এর পরে দিয়ে থাকি। এবং এছাড়া আরো 3-4 ধরনের ওষুধ আছে, সেটা হলো মেমেন্টিন। এই ওষুধগুলো আসলে কোনো মেমোরি যে ডিক্লাইনিং প্রসেসটা, এটাকে হল্ট করে না, কিন্তু জাস্ট ব্রেনটাকে একটু শার্প করে, মানে আপনাকে সাপ্লিমেন্টাল। কিন্তু আপনার যে ডিমেনশিয়া, যে ডিজেনারেটিভ প্রসেসটা হচ্ছে, ওইটাকে স্টপ করার মানে তেমন কিছু নাই, যেটা হলো শুধুমাত্র যে রিসেন্টলি যে দুইটা আসছে, যেটা আলজাইমার। লাস্ট একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা জি। হলো, যেহেতু আপনাকে পেয়েছি সুতরাং জি। জেনে নেই। একটা সাম্প্রতিক একটা যে গবেষণায় দেখা গেছে যে এই যে আমাদের কিছুদিন আগে কোভিড গেল, যেটা ট্রাম্প সাহেব যে বলছিলেন আমাদের সবাইকে ক্লোরেক্স খাওয়ার জন্য, পাগলামি অনেক কিছু উনি করেছেন, রাইট? সো আচ্ছা, জি। উনি ক্লোরেক্স খেয়েছেন কিনা আমি জানি না, বাট ক্লোরেক্স দিয়ে কাপড় দিয়ে উনি বললো এটা খেয়ে ফেলো তোমরা। তো এইটার কারণে এই কোভিডের কারণে অনেকের দেখা গেছে যে ব্রেনের মধ্যে এক ধরনের আপনার কুয়াশা সৃষ্টি হয়েছে, আপনার ক্লাউড, ব্রেন ফগ। হ্যাঁ হ্যাঁ, রাইট, ব্রেন ফগ যেটাকে বলে। এইটা কি সবারই হয়েছে? এবং সবার হয়নি। হ্যাঁ, এটা যে দিস ইজ এ ভেরি কোশ্চেন। আমি জানি না এটা ক্লোজ সম্পর্ক আছে কিনা, কিন্তু এটাকে আমরা পোস্ট কোভিড সিনড্রোমের আন্ডারে এটাকে এখন বলা হয়। সেটা হলো যে কোভিড এর কারণে যেটা হয়েছে, যে আপনার কোভিড এর কারণে আমাদের বডি, মানে মনে করেন একটা মানুষের কোভিড হলো, তো কোভিড এর এগেইনস্টে আমাদের বডি কিছু অ্যান্টিবডি তৈরি করে রাখে। এবং ওই অ্যান্টিবডি গুলা আমাদের, এটাকে বলে মলিকুলার মিমিক্রি, মানে এই অ্যান্টিবডি গুলা আমাদের বডির লট অফ অর্গানের সাথে এটা মানে দেখতে একই রকম। ফলে হয় কি, মাঝে মাঝে এই অ্যান্টিবডি গুলা ব্রেনের বিভিন্ন অংশে
মানে এরা আক্রমণ করে, মানে এটা হলো বেসিক্যালি পুলিশ, এরা এদের কাজ হলো পুলিশ, কিন্তু এই পুলিশই এখন চাঁদাবাজি করতেছে বা মানে কোনো জায়গায় ইয়ে করতেছে। এটা যেটা হয়, এই অ্যান্টিবডি গুলাই যখন ব্রেনের কোনো অংশে আপনার অ্যাটাক করে তখন এই ব্রেন ফগ হতে পারে। এটা বেসিক্যালি ওয়ার্কআপ করা যায় এবং তখন আমরা এমআরআই করে দেখি যে ব্রেনের কোনো অংশে কোনো প্রদাহ হয়েছে কিনা। কিন্তু একটা গুড নিউজ হলো এটা ব্রেনের কোনো মানে পার্মানেন্ট কোনো লস করে না, এটা একটা টেম্পোরারি প্রসেস। হ্যাঁ, এটা হয়তো কোভিড এর পরে 4 to 6 উইকস পর থেকে আনটিল 2 to 3 ইয়ার পর্যন্ত হইতে পারে। এবং কোভিড কিন্তু প্রতি বছর হইতে পারে, আপনি এমন না যে আপনার কোভিড এক বছর হইলো, এরকম না। কোভিড ইজ এ নিউ ফ্লু, রাইট। মানে আপনি, হ্যাঁ, আপনার মনে করেন একবার কোভিড হইলো, নেক্সট ইয়ার আপনার কোভিড হইতে পারে, এবং এই কোভিড হওয়ার পরে ওই যে অ্যান্টিবডি গুলো আপনার বডিতে ছিল ওগুলা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং নতুন নতুন অ্যান্টিবডি মানে আরো বেশি পরিমাণ হবে, তখন ওই অ্যান্টিবডি গুলো আপনার ব্রেনকে অ্যাটাক করতে পারে এবং আপনার পোস্ট কোভিড ফগিং হইতে পারে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর কাজী আসিফ। আপনাকে মাঝে মধ্যে আমাদের প্রোগ্রামে আসতে হবে এবং জনগণের জি, জি। মধ্যে সময় দিতে হবে। জি, ইনশাআল্লাহ। অনেক থ্যাংক ইউ ধন্যবাদ। সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর কাজী আসিফ হালমি, যিনি একজন নিউরো বিশেষজ্ঞ। আমাদের সাথে তিনি কথা বললেন এতক্ষণ। যাই হোক, শুরু করি। আমাদের সাথে আরও আছেন জনাব প্রফেসর গুলাম এম মাতবর, পিএইচডি। ওনার সাথে আমরা কথা বলবো। ডক্টর গুলাম মাতবর, আপনাকে জানতে চাই যে ইরান যুক্তরাষ্ট্র মানে দুই পক্ষের বিরুদ্ধে কথা বলছে। ট্রাম্প সাহেব বলছেন আমি তো আজকে অ্যাটাক করার কথা ছিল, অ্যাটাক করিনি, আমি কয়েকদিন হোল্ড করছি অ্যাটাক। এখন এটা কিছু লোক কেউ বলে যে গভীর রাতে যখন কবরের পাশ দিয়ে কেউ যায় তখন গান গায়, এবং কেউ যদি জিজ্ঞেস করে এই কেন গান গায়, হয় না মনের সুখে গান গায়, বলে না মনের সুখে না, মানে বইয়ের মধ্যে গান গায়, বয় দূর করার জন্য। সো আপনি এটাকে কিভাবে দেখছেন? আসলে দেখুন, এখন অবস্থাটা হয়েছে যে দুদিকেরই যদি আপনি দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প তো 48 আওয়ার্স একটু আগে তো আপনার বিশেষ করে যে উপস্থাপন করলো, সব কারেন্ট আপডেট দিল যুদ্ধের ব্যাপারে, তাসকিন সাহেব। তো এখন সে বলছিল 48 আওয়ার্স মানে একেবারে আলটিমেটাম দিয়েছে। এখন তো সেই 48 আওয়ার্স বলে চলেই যাচ্ছে অলমোস্ট। এদিকে ইরানও তাদের কঠিন শর্ত জুড়ে দিয়েছে, সব ধরনের সবকিছু, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস মেনে নেবে না। ইটস এ কাইন্ড অফ কোয়াকমায়ার কাইন্ড অফ সিচুয়েশন এখন যেটা দাঁড়িয়েছে আর কি। যুদ্ধ এবং আপনার প্রেসিডেন্ট ট্রাম্পকে তো বিশ্বাস করাও কঠিন, কারণ সে গতবার বললো যে আমরা নেগোসিয়েশন, এর ভিতরে কিন্তু অ্যাটাক করেছেন, যেটা কিন্তু পুতিন করেছেন ইউক্রেনের ক্ষেত্রে। সো দিস ইজ হোয়াট এ কাইন্ড অফ স্টেলমেট কাইন্ড অফ সিচুয়েশন, কিন্তু অ্যাটাক চলে যাচ্ছে সাধারণ মানুষ, স্থাপনা। এখন আজকে যেটা বললো বৈদ্যুতিক যে সরবরাহ, সেখানে হয়তো বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, সেখানেও কিন্তু তারা অ্যাটাক করবে, এটা বলছে। এদিকে আমরা জানি যে তেলের দাম কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে এবং $100 ব্যারেলে চলে যাচ্ছে, এবং অনেকে বলছে যে $300 চলে যেতে পারে ব্যারেল, আশঙ্কা করছে। কারণ এখানে দুটো সাইড আপনাকে দেখতে হবে, তেল উৎপাদনকারী দেশ এবং তেল উৎপাদনকারী সরবরাহকারী দেশ এবং রিসিপিয়েন্ট কান্ট্রিজগুলো। বিশেষ করে দেখুন চায়না হচ্ছে এখানে মানে ভীষণভাবে ডিপেন্ড করে তেলের উপর। ভেনিজুয়েলার থেকে নিত তারা, ইরান থেকে নিত, ইন্ডিয়া এবং অন্যান্য কান্ট্রিগুলো, আমি ছোট বৃহৎ ইকোনমিগুলো আমি বললাম আর কি। যে রাশিয়া, তারা তো মোটামুটি নিজেদের যথেষ্ট আছেন, এবং যুক্তরাষ্ট্র। তো এখন যেটা সমস্যাটা হবে হচ্ছে এই পাটা উতার মানে হচ্ছে দুটার মাঝামাঝি আমরা সাধারণ মানুষ যারা, এখন দেখুন এয়ার ইন্ডাস্ট্রি এফেক্টেড হবে, অর্থনীতি এফেক্টেড হবে, এভরিথিং ইটস গোয়িং টু বি অ্যাকচুয়ালি ওয়ান আফটার অ্যানাদার। সো এর যে শেষ কোথায়, এখন আমরা কিন্তু কোনো ডিরেক্ট কোনো ইন্ডিকেশন দেখছি না। বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে, কোনোটাই হচ্ছে যুদ্ধকালীন কিন্তু পরিস্থিতিতে এইটাই হয়। এখন একটা রিকনফিগারেশন হচ্ছে না, একটা জায়গা আসবে যেখানে কিছু বোধহয় ওমানে বোধহয় একটা বোধহয় মিটিং এর কথা বলছে, আমি যত দেখলাম যে সুলতান যেটা অ্যারেঞ্জ করেছিল, সেখানেও কোনো ধরনের ফলপ্রসূ কিছু হয় নাই। এখানে আরাকসি যেটা বলেছেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আমরা না উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার ক্যাপিটাল, দেন উই উইল সি। এবং সে বলছে যে এখানে ওই ধরনের নেগোসিয়েশন কিছু হয় নাই যেটা। সো আলটিমেটলি সিচুয়েশন ইজ গোয়িং টু বি লাইক দ্য ওয়ে ইট ইজ গোয়িং অন, আনসার্টেনিটি। আমি খুব দ্রুত দেখছি না এটার কোনো ইয়ে হবে। অনেকে বলছে যে এটা মাস তিনেক চলতে পারে, কিন্তু আলটিমেটলি দ্য হোল ওয়ার্ল্ড ইকোনমি ইজ গোয়িং টু বি এফেক্টেড। এবং সেটা কিন্তু একদিক দিয়ে না, এটা কিন্তু ইম্প্যাক্ট কিন্তু মাল্টিফেরিয়াস, একটা সাইডে না কিন্তু। এই যে আমরা বিশেষ করে 20% যে হরমুজের উপর দিয়া, এবং যুক্তরাষ্ট্র বলতেছে এখন হরমুজের টোটাল কন্ট্রোল ডিস্ট্রয় না করা পর্যন্ত তারা এখানে যুদ্ধ চালিয়ে যাবে। সো আই ডো নট নো হোয়ার উই আর গোয়িং এট দিস পয়েন্ট।
এদিকে মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলো তো ডিভাইডেড আমরা জানি। এদিকে আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে ইজিপ্ট, সৌদি আরবিয়া, পাকিস্তান, টার্কি বোধহয় এর আবার একটা গ্রুপে আলোচনা করছে, এবং সেটাও কোথায় যাচ্ছে উই ডু নট নো। ইটস মোর অ্যাবাউট লাইক অফেন্সিভ or defensive, I do not know. So eventually that's where we are now. So it's like a nowhere kind of situation. At this point I don't see any positive trend going on. এবং দুই পক্ষকে কাউকে বিশ্বাস করা যায় না, ইরানকেও এখন বিশ্বাস করা যাবে না, এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকেও বিশ্বাস করা যাবে না। বাট ইসরায়েলের কিন্তু একটাই এজেন্ডা, যেটা সেটা শেষ দেখে ছাড়বে, এবং যেটা প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রথম থেকেই সাপোর্ট করেছেন, এবং সাপোর্ট করিতে এই অবস্থায় গেলেন। এখন সে নিজেও কিন্তু আমার কাছে মনে হয়, টু টেল দ্য things speaking like the his position, practical situation, he is also feeling maybe a kind of like stuck at this point. রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং আরেকটা বিষয় আজকে আপনি একটি রিপোর্ট ছাপা হয়েছে, সেটি যে বিশ্ব আপনার ওয়ার্ল্ড আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন, এবং তিনি, আমি পড়ে যদি শোনাই, যে ইরানের যুদ্ধ বিশ্বকে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার এর প্রধান ফাতিহ বিরল। তিনি বলেছেন, গত শতকের 70-এর দশক এবং কয়েক বছর আগের ইউক্রেন যুদ্ধ যে জ্বালানি সংকট তৈরি করেছিল, সেই দুই ঘটনা যোগ করলেও এবারের পরিস্থিতির সমান হবে না। কিন্তু বিশ্বের নীতি নির্ধারকেরা এই সমস্যার গভীরতা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারছেন না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 24 দিনে গড়ানোর মধ্যে সোমবার অস্ট্রেলিয়ার ক্যানবেরা ন্যাশনাল প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন ফাতিহ বিরল। সো এটা উনি বলছেন যে যদি মানে এক লাইনে বলতে হয় যে ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব। ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনার কি এই বিষয়ে কোনো কমেন্ট করবেন, না গাড়ি চালানো আপনি বাদ দিয়ে আপাতত পায়ে হাঁটা শুরু করবেন? একমত পোষণ করে এখন যে বাস্তবতা দাঁড়িয়েছে, কাউকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আজকে সকালে আমরা সমস্ত নিউজ মিডিয়ায় কি দেখলাম, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি বলতেছেন যে আমাদের আলোচনা হয়েছে, আমরা যুদ্ধ 5 দিন বন্ধ রাখবো, এবং এটা যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা কিছুক্ষণের মধ্যেই ইরানের রাষ্ট্র টিভিতে দেখা গেল যে তারা বলতেছে যে আমাদের সাথে কারো কোনো আলোচনা হয় নাই। তার মানে কি দুইজনই সত্য কথা বলতেছেন না, কেউ একজন মিথ্যা বলতেছেন। আমরা জানি যে যুদ্ধে মিথ্যা কথা বলা, মিথ্যা প্রোপাগান্ডাটা একটা যুদ্ধের নিয়ম। এবং আমরা যারা, আমি জানি না তার আপনার মনে আছে কিনা, মাতবর সাহেবের মনে থাকবে, আমরা 71 সালে যুদ্ধের মধ্য দিয়ে আমরা সেই আমাদের বাংলাদেশের যে চরমপত্র, যে রেডিও শুনতাম, আমরা পাকিস্তানিদের প্রোপাগান্ডা শুনতাম, এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল ছিল না। এটা হলো যুদ্ধের প্রোপাগান্ডা। উভয় পক্ষই এমন কিছু বলেন যে তারা জয়লাভ করতেছেন, অপর পক্ষের মানুষ বাইরে শেষ হয়ে যাইতেছে, এবং আমরা যে যার মতো করে যার দিকে আমরা তার কথা বিশ্বাস করি। এরকম বহু মানুষও আছে যে ইরানের কথা বিশ্বাস করে যে একদম যুক্তরাষ্ট্র নাচতে নাবুদ হয়ে এখানে কাপড় খুলে দৌড় দিতেছে, এইটা বললে উনারা খুশি হবেন। আবার আরেক পক্ষ যারা যুক্তরাষ্ট্রে আছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক, তারা মনে করবেন যে ইরান একদম নিঃশেষ হয়ে যাবে যুদ্ধের মধ্যে। এই ধরনের যুদ্ধের মধ্য দিয়ে ইরানের মতো দেশ নিঃশেষ হয়ে যাবে না। আবার যুক্তরাষ্ট্র এমন কোন দেশ না যারা ইরানের সাথে যুদ্ধ করে পাত্তারি করে লঙ্গি কাঁচা দিয়ে দৌড় দিতে হবে। এটার একটা সুরাহার দিকে যাবে। আমার মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোক আর যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ হোক, দে ক্যানট এফোর্ড টু এটা লঙ্গার করার এফোর্ড করতে পারবেন না। শুনেন, যারা যুদ্ধে, ইরানের মানুষ কি আছে, তারা হারাবার কিছু নাই, সে তার লড়াই করে যাবে, তার জীবনটাই দেওয়ার আছে শেষ। কিন্তু যুক্তরাষ্ট্রে আমরা যারা থাকি, আমরা যারা ভোট দেই যুক্তরাষ্ট্রের সরকারকে, আমরা তো তেলের দাম যখন এই 10 পয়সা 20 পয়সা 1 টাকা বাড়ছে, তখন আমরাই হাউকাও লাগাই দিছি। সুতরাং স্টক মার্কেট, আপনি আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা, সবকিছুর উপর যখন আঘাত আসবে, তখন এই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ দীর্ঘদিন চালিয়ে যাওয়া এফোর্ড করতে পারবে না। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা থেকে দ্রুত সরে আসার চেষ্টা করতেছেন। এখন নিশ্চয়ই আন্তর্জাতিকভাবে বিভিন্ন মাতবর গোষ্ঠীও আছেন, এবং এখানে নানান জন আবার আলু পুড়াও খাওয়ার চেষ্টা করছে। আমি দেখলাম চীনের একজন বলতেছেন যে গিট্ট বাঁচছে লাগাইছে, তাকে গিট্ট খুলতে হবে। তার মানে কি, এই গিট্ট এটি প্রকাশ্যে এটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে অঙ্গুলি নির্দেশ করতেছেন। যুদ্ধ দীর্ঘ সময় টিকে থাকলে কাদের লাভ হবে? এখানে কি চীন সহ কোনো দেশ লাভবান হওয়ার চেষ্টা করতেছে? আমরা জানি না। তবে যুদ্ধ আমার মনে হয় না
ইরান হোক আর যুক্তরাষ্ট্র হোক, কেউ বেশি দিন এফোর্ড করতে পারবে। ইট উইল কাম টু এন্ড, যদিও এখনো আমরা নিশ্চিত না এটা কিভাবে শেষ হবে। এখন এক সময় তো আমরা যুক্তরাষ্ট্র জয়লাভ করেছে এটা বলে বোমা টোমা মরে ফ্ল্যাগ একটা উড়াইয়া পৃথিবীর বিশ্ব মিডিয়া আমাদের পক্ষে আমরা জয়লাভ করেছি এটা বলে আমরা সরে আসতে পারি। তো আমার মনে হয় সেদিকেই যাচ্ছি আমরা। আমার মনে হয় আসলে খোকন ভাই যেটা লাস্টে কথাটা বললো না, এইটাই আলটিমেটলি আমার মনে হয়। একজন বলছে 3 মাস পর্যন্ত প্রলং করতে পারে, আমার মনে হয় না এফোর্ড করতে পারবে এটা ইরান। এটা ইরান কিন্তু ওই পর্যায়ে একটা জিনিস কিন্তু আন্ডার এস্টিমেট যেটা করেছিল, ইরান কিন্তু অনেক এগিয়ে, অনেক অস্ত্র মজুদ বা ইনোভেশন, এটার জন্য তাদের কিন্তু এটা, এবং তারা কিন্তু দে আর ডিফেন্ডিং দেমসেলভস। ইসরায়েল এবং আমেরিকাই তো তাদেরকে অ্যাটাক করেছেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এখানে যে যুক্তরাষ্ট্র যেটা করবে আমরা জানি, এবং এটা কিন্তু দেখেন যা ধ্বংস করছে সেগুলোর রিকভারিও কিন্তু অর্থনীতিকে অলরেডি কিন্তু এফেক্ট করেছে, এবং এইটা কিন্তু লিঙ্গার, এইটার এই ইম্প্যাক্টটাও কিন্তু অনেকদিন আমাদের সবাইকে কিন্তু এটাকে পে করতে হবে আর কি। আমারও মনে হচ্ছে যে খোকন ভাই যেটা বললো, যুক্তরাষ্ট্র আলটিমেটলি আর বোধহয় 2-3 সপ্তাহ করে বলবে উই অ্যাকমপ্লিশ আওয়ার গোলস না। এবং আমি আমরা এখানে একটা জয়, শেষ কথা যুক্ত করতে চাই মাতবর ভাই, যদি আপনি এগ্রি করেন। এই যুদ্ধের পরবর্তী মধ্যপ্রাচ্য আর যুদ্ধের আগের মধ্যপ্রাচ্য সমান না। সমস্ত ল্যান্ডস্কেপ মধ্যপ্রাচ্যের রাজনীতি বদলে যাবে। এই বদলে যাওয়ায় ইরানের রোলটা কি হবে আমরা আগামী দিনে দেখব। সুতরাং আমরা এই ইতিহাসের একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে আমরা আগে ইসরায়েল গাজা এইসব নিয়ে মধ্যপ্রাচ্যের ইতিহাস লিখতাম, মধ্যপ্রাচ্যের সমাজ বিজ্ঞান লিখতাম। এই যুদ্ধের পরে আমাদের যুদ্ধ মানে মধ্যপ্রাচ্যের রাজনীতি দিয়ে, সমাজনীতি নিয়ে ভিন্ন লেখা লিখতে হবে। এটা আমি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটু বাংলাদেশ নিয়ে আলোচনা করি। জনাব সাইদ তারিক আপনি আছেন, বা দর্শকদের বলবো জনাব শিকদার সাহেব, যিনি আমাদের আজকে প্রোগ্রামে আসার কথা, আহমেদ শিকদার, উনি খুব জরুরি একটি কাজে ব্যস্ত। আপনারা জানেন যে উনি ইনস্ট্রাক্টর, পাইলট ইনস্ট্রাক্টর, এবং একটা জরুরি কাজে উনি ব্যস্ত হয়ে পড়েছেন, যার পক্ষে উনি আসতে বাট আমরা খুব সহজেই ওনাকে হয়তো পাবো, এবং ওনাকে যে বিষয়গুলো আজকে বলেছিলাম এটা আলোচনা করব। জনাব সাইদ তারেক, আপনার কাছে যাই, যে বাংলাদেশে পার্লামেন্ট অধিবেশন কালকে শুরু হচ্ছে, তাহলে কালকে খুব সংক্ষেপে মাতবর ভাই আছেন, ইব্রাহিম চৌধুরী আছেন, আপনার এবারে পার্লামেন্টে খুব মনে হচ্ছে যে এই পার্লামেন্টের কিন্তু প্রাণ নাই, কিছু নাই, জাস্ট যেন চলতেছে, ঘুমিয়ে নেতিয়ে পড়ার মতো মনে হচ্ছে। এর কারণ কি? না, তো এখনো শুরুই হলো না ঠিক মতো। জি, কেবল শপথ নিয়ে ওরা বসে স্পিকার করলো, রাষ্ট্রপতির ভাষণটা হইলো আর কি। এখন শুরু হইলে মাসখানেক বা 15-20 দিন একটা সেশন দেখতে হবে যে এরা কি পারফরমেন্স করে। তবে এখানে হলো কি যে এখানে এই পার্লামেন্টের অধিকাংশ সদস্য নতুন, জীবনের প্রথমবার আসছে। জি, সরকারি দলের কিছু সদস্য ছাড়া বিরোধী দলে বলতে গেলে একেবারে হাতে গোনা কয়েকজন, বাদ বাকি সকলেই হলো আপনার এই যে 77 জন না কতজন আছে বিরোধী দলের, এর মধ্যে হয়তো 8-10 জন থাকতে পারে যারা জামাত ইসলামের এমপি ছিলেন এর আগে আর কি, বাদ বাকি 50-এর উপরে হলো একেবারেই নতুন প্রথমবার। কাজেই সংসদে কিছু নিয়ম নীতি আছে, এটার কার্যপ্রণালী বিধি আছে, এগুলো পড়া, এদের কি কাজ, কিভাবে কথা বলতে হবে, কিভাবে নোটিশ দিতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে, এগুলো সব লেখা আছে। এগুলো স্টাডি করে তারা যদি ঠিকমতো এগুলো করেন এবং নিয়মকানুন মেলে যদি আপনার সেরকম হয়, তা আমার মনে হয় যে এটা হবে, ফাংশন করবে, ভালো ফাংশন করবে আর কি। আর ট্রেজারি বেঞ্চের থেকে তো ধরেন যে পার্লামেন্টকে তো অস্থিতিশীল করার কোনো কারণ তাদের নাই, তারা তো চাইবে সবসময় আর কি। বিরোধী দল যেটা সাধারণত করে আমাদের দেশে আর কি, বা সব দেশই বলতে গেলে, তারা চেষ্টা করে পার্লামেন্টে, মানে আসলে সংসদীয় গণতন্ত্রের পার্লামেন্টটা অ্যাকচুয়ালি বিরোধী দলের জন্যই। পার্লামেন্ট মানেই বিরোধী দল। আমরা যখন পার্লামেন্ট কভার করতাম 73-79 থেকে শুরু করে যে কয়টা অধিবেশন কভার করছে, আমরা সব বিরোধী দলের এমপিদের পিছনে করতাম, সরকারি দলের এমপিদের আমরা চিন্তামই না। অথচ বিরোধী দলের প্রত্যেকটা এমপির নাম আমাদের মুখস্থ থাকতো, এবং বিরোধী দলের কথাগুলোই আমরা লিড করতাম। তারা কি বললো না বললো সেগুলোকে হেডলাইন দেওয়া হইতো আর কি, এবং বেশি হইতো। সরকারি দলের বক্তব্য খুব একেবারে গয়রহ কোনো রকমের যাইতো, লিডার অফ দ্য হাউসের বক্তব্যটা আমরা একটু দিতাম আর কি। তো সেই হিসেবে পার্লামেন্ট হচ্ছে আপনার বিরোধী দলের পারফরমেন্সের জায়গা এটা। তারা সরকারের সমালোচনা করবে, সরকারের ভুল ত্রুটিগুলো ধরে দেবে, সৎ পরামর্শ দেবে, সঠিক পরামর্শ দেবে, এটাই কাজ। তো এখন আমাদের দেশে সেগুলো হয় না। এর আগে অযথা হয়েছে, অযথা আপনার একটা মানে একটা সৃষ্টি, মানে একটা গণ্ডগোল করে এটাকে অকার্যকর প্রমাণের চেষ্টা করা হয়েছে আর কি। তো আমার বিশ্বাস ধারণা যে
এবারের পার্লামেন্টে যারা আসছেন সবাই দায়িত্বশীল ভূমিকায় পালন করবেন, আর এরকম কোনো ইস্যু নাই যে এটাকে ফেল করা দিতে হবে আর কি। এটা ফেল করা দিলে কারো লাভ নাই। কাজেই আমার আশা যে এরা ভালো পারফরমেন্স করবে এবং এটাকে স্মুথলি নিয়ে যাবে। কিন্তু এখানে একটা শঙ্কার বিষয় দাঁড়ায় গেছে আর কি, মানে অনেকের একটা সন্দেহ যে আলটিমেটলি এটা কতটুকু সুশৃঙ্খলভাবে চলতে পারবে। প্রথমেই একটা বিরোধী দল এবং সরকার দলের মধ্যে একটা খটকা লেগে গেছে আর কি আপনার জুলাই সনদ নিয়ে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন বসবে কি বসবে না, এটা কি গণভোটের ভবিষ্যৎ কি, এইগুলো কতগুলো ইস্যু রয়ে গেছে। তো এটা ওই রাষ্ট্রপতির অধ্যাদেশ আদেশগুলো প্লেস করা হয়েছে 134 না কতগুলো আর কি, এখন ওটা পাঠাইছে বাছাই কমিটিতে, সেখান থেকে কোনগুলো দরকার সেগুলো আসবে, আইন বিল আকারে আসবে, আইন করতে হবে এগুলো, নাহলে তো আপনার ইউনূস সাহেবের গভর্নমেন্টে অনেকগুলো হয়ে যাবে, বাতিল হয়ে যাবে আর কি। তো সেগুলো তারা এই প্রশ্নে এসে তারা কি ভূমিকা নেয় বিরোধী দল এক, আর গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে সরকারি দল কি ভূমিকা নেয় সেটার উপর নির্ভর করতেছে আগামী দিনের পার্লামেন্ট কতটা সুশৃঙ্খল থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম চৌধুরী, মাতবর ভাই আপনার কাছে যাই। ইব্রাহিম চৌধুরী সাহেব তো উনি তো খালি ট্রাম্প করবেন, ইয়ে করবেন, কি করবে, ট্রাম্প করবেন শুধু। আচ্ছা, আমি একটু আমাদের ডক্টর আসিফ তো চলে গেলেন, জি যে বাংলাদেশ অধিবেশনে পার্লামেন্টে প্রথমেই কিন্তু স্পিকার বললেন যে দেখে দেখে পড়া যাবে না, দুইজনকে বললো, এখন ভাবতেছি তাদের ডিমেনশিয়া, তারা কিভাবে, হ্যাঁ comparatively, আবার কিন্তু পরে বলছে যে পরে কয়েকজন পড়তে গেছে ওদের কিছু বলেন নাই আর কি। ডক্টর আসিফ কিন্তু বলে গেল ডিমেনশিয়ার কথা। এখন তাদের অবস্থা কি হবে যারা মনে রাখতে পারেন নাকি, কতগুলো ফ্যাকচুয়াল জিনিসটা আপনাকে আসলে সাইটেশন করতে হবে। এটি দ্যাট ওয়াজ নট অ্যাকচুয়ালি গুড রুলিং আমি মনে করি আর কি, যেটা বলেছেন আর কি। এবং কোনো কেউ কিন্তু একেবারে পুরো দেখে দেখে উনি বলছে আই কন্ট্যাক্ট করতে হবে, ওনার দিক তাকাইতে হবে, হয়তো উনি আশা করছিলেন মাননীয় স্পিকার বোধহয় কোনোভাবে আরো ফ্রিকোয়েন্টলি বলতে হবে, সেটা হয়তো আশা করছিলেন। তো এখন দেখুন আসলে যেটা আশিকদের আসলে খুব সুন্দরভাবে বলছেন যে জুলাই সনদটা এইটাই হচ্ছে এখন সবচেয়ে বড় একটা ক্রিটিক্যাল। এইটার মাধ্যমেই কিন্তু বর্তমান সরকার কিন্তু ক্ষমতায় আসছে, এবং এইটা শপথ নেওয়ার কথা ছিল সেটা নেন নাই, ওনারা সিগনেট হয়েছিল 30টা পার্টির মধ্যে, ওইটা করেন নাই। এই যে একটা ব্যথা এটা কিন্তু আছে। এখন এই বিরোধী দল কিন্তু যেটাকে পলিটিক্যাল সায়েন্সের লাস্কি বলেছেন সেফটি বাল্ব, এটা শেখদার ভাই বলছেন যে বিরোধী দলের ভূমিকাটা কিন্তু সরকারি দলের থেকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ দে আর দ্য ওয়ান গোয়িং টু কারেক্ট অ্যান্ড শো দ্য ফিঙ্গার, দিস ইজ হোয়াট ইউ আর নট ডুইং দ্যাট, দে উইল স্পিক অন বিহাফ অফ দ্য পিপল, এবং সেটা তাদের এই যে যদিও নতুন কয়েকজন স্যার আসলে আমি ওনার সাথে এগ্রি করি 100%, কিন্তু দিস পিপল আর ভেরি হাই লেভেল প্রফেশনাল, বিরোধী এনসিপি এবং জামাতে যারা আসছে আর কি, অত্যন্ত কিন্তু জ্ঞানী লোক, এবং তারা কিন্তু দে উইল ইউজ দেয়ার উইজডম, এবং আমরা চাই সেটা করুক। কিন্তু আমিও চাই যে একটু পজিটিভ ওয়েতে দেশটাকে আমরা যাতে কনস্ট্রাকটিভ ওয়েতে একটা নিয়ে যেতে পারি। কিন্তু এই মনের ব্যথাটা বিশেষ করে যে মানুষ যেখানে রেফারেন্ডামে 70% ভোট দিয়েছেন, যে এটা হ্যাঁ ভোট দিয়ে যেটা দিয়েছেন, এই ফেইনটা কিন্তু আছে, এবং এইটার জন্য আমি দেখছি না যে কোনো ধরনের টার্ন আউট করছে, বরং অনেকে স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো কনস্টিটিউশন। আরে ভাই, কনস্টিটিউশন মতে তো ইলেকশন হয়নি, কনস্টিটিউশন তো অনেকটা সাসপেন্ডের মতো অবস্থায় ছিল, যেভাবে আপনি আসছেন সেটা ইয়ে করলে কিন্তু ইউনূস সাহেবেরও কিন্তু অনেকগুলো কাজ কিন্তু এখানে কিন্তু আপনার দেখা যাবে আইনগতভাবে কিন্তু অবৈধ হয়ে যাবে আর কি। তো এই জিনিসটা সুরাহা যেভাবে হোক না কেন, 2000 লোক যে মারা গেল, যে একটা ফেসিস্ট গভর্নমেন্টকে আপনার একেবারে ইয়ে করে উৎপাটন করে ফেলা, আমার মনে হয় দে উইল হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে টু অ্যাড্রেস দিস জুলাই সনদ, এবং এর যে ভয়াবহ, এর যে আপনার পরিণামটা, ইম্প্যাক্টটা মানুষের উপর জানের মাধ্যমে বা তাদের যে অনেকের যাদেরকে পঙ্গু করে দিয়েছেন, আই থিঙ্ক দিস নিড টু বি অ্যাড্রেসড। এবং আমরা বলেছি বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে পাকিস্তানের থেকে, এই সেকেন্ড 2024 সালের যে জুলাই যে অভ্যুত্থান, এইটা কিন্তু আরেকটা স্বাধীনতা, এটা হচ্ছে বলতে দেশকে আরো অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের। সো আই থিঙ্ক উই শুড নট ফরগেট অ্যাবাউট দিস। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী, খুব সংক্ষেপে শুনে কিছু। সংক্ষেপে ঘটনায় যে আমাদের সাধারণ মানুষের প্রত্যাশার কথা ডক্টর মাতবার বা সাইদ ভাই বললেন, কিন্তু আমার কথাটা শুধু প্রত্যাশার বাইরে। বাংলাদেশের রাজনীতিটা কোনো শেপ নেই না এই নির্বাচনের মধ্য দিয়ে। মানে বিরোধী দলের একটা পারফরমেন্সে অভিনয় করার জন্য যারা ম্যাচ চালাইতেন, খোদার শাসন আল্লাহর শাসন কায়েম করতেন, মানে এই নানান ভাবে রাজনীতি করার চেষ্টা করছেন, তাদেরও রাজনীতির বক্তব্য স্পষ্ট না এখন কি রাজনীতি করবেন। যারা ক্ষমতায় এসেছেন
তাদের বক্তব্যটা রাজনীতিটা স্পষ্ট না। তারা যেমন আমরা শেখ হাসিনার বক্তব্য শুনেছি যে আওয়ামী লীগের আশীর্বাদ, আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছেন। এখন আমি মনে করি যে আগামী কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে রাজনীতিটা কি হচ্ছে, এবং এই রাজনীতির ব্যবস্থাপনার উপর নির্ভর করবে এখন আমাদের পার্লামেন্টারিয়ান। আমরা এখন সুরঞ্জিত বাবু, মওদুদ আহমদ এদেরকে পাবো না, কিন্তু আমাদের এই লোকজনের মধ্যেই গড়ে উঠবে আগামী দিনের পার্লামেন্টারিয়ান। সেই গড়ে ওঠার পথটা কি সাবলীল ভাবে আমরা করতে পারলাম না। আমরা এই যে জুলাই সনদ নামে যে সনদ, জুলাইয়ের প্রতিষ্ঠা, এটা লস্ট করছেন অনেক আগেই। এখন এটার কিছু কিছু জিনিস ধরে রেখে কিভাবে এখন বিএনপি চাইবে যে সমস্ত অংশ ওইটা ধরে রেখে তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করা যায়, তারা এটা করতে চাইবে। এবং এটার কিভাবে মোকাবেলা করবে, এটাকে রাজপথে মোকাবেলা করবে না পার্লামেন্টে, এটা আগামী দিনের রাজনীতি ঠিক করবে। তবে বাংলাদেশের রাজনীতি একটা স্থিতিশীল ভিত্তির উপর দাঁড়িয়ে আগামী পার্লামেন্ট পরিচালিত হবে বা বর্তমান পার্লামেন্ট পরিচালিত হবে, এই আশাবাদ করার আগে আমাকে আরেকটু সতর্ক হয়ে কথা বলতে হচ্ছে। থ্যাংক জি, ইউ সো ধন্যবাদ। মাচ। আচ্ছা, যেটা বলা হচ্ছিল আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি একটু আগে বললেন যে পার্লামেন্ট মানে অপোজিশনের মেইন মানে কেন্দ্র এটা, রাইট? সো এবার যে অপোজিশনের যিনি প্রধান, জামাতের যে ডক্টর শফিক সাহেব, উনি তো এর আগে কখনো পার্লামেন্টে ছিলেন না, পার্লামেন্টে আসেন নাই কখনো, এবং মেইনলি সিলেট থেকে উনি রাজনীতি শুরু করেছেন এবং ঢাকায় গিয়েছেন, এখন জাতীয় পলিটিক্স করতেছেন। বাট ওনার যে অবস্থান, ওনার যে পারফরমেন্স এজ এ লিডার অফ দ্য অপোজিশন, এটাকে আপনি কীভাবে দেখছেন? যে যদি আপনি কি মনে করেন যে উনি লিডার অফ দ্য অপোজিশন হিসাবে মানে যে ভূমিকা সবাই আশা করে, তার দলের যে নীতি আদর্শ, এই আদর্শের মধ্যে থেকে একটা জাতীয়, শুনেন, একটা দলের প্রধান আর বিরোধী দলের নেতা মানে পুরো দেশের জাতীয় একজন নেতার ভূমিকা পালন করে, রাইট? এক্ষেত্রে আপনার কাছে হোয়াট ইজ ইয়ার এক্সপেকটেশন, হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ হিম অ্যান্ড হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন? এইটা বলার সময় এখনো আসে নাই, ওকে। কেননা ওনার পারফরমেন্স আমরা দেখি নাই এখন পর্যন্ত। উনি শুরুই করেন নাই। উনি প্রথম দিন ওনাকে দাঁড়াইতে দেখা গেছে, উনি কিছু কথাবার্তা বলছেন, এটাকে দেখে জাজ করার কোনো বাট না, লিডার অফ দ্য অপোজিশন ইজ এ লিডার অফ দ্য অপোজিশন এটা খুবই রেসপন্সিবল জায়গা, ওইটাই বলছি আমি। এখানে তাদেরকে কথা বলতে, কারণ আমরা লিডার অফ দ্য অপোজিশন দেখছি আপনার একসময় আতাউর রহমান খান সাহেব একসময় ছিলেন সেই 73 পার্লামেন্টে। তারপরে আমরা দেখছি লিডার অফ দ্য অপোজিশন আসাদুজ্জামান খান সাহেব ছিলেন, ময়মনসিংহের আওয়ামী লীগের ছিলেন আর কি। তারপরে লিডার অফ দ্য অপোজিশন বিএনপির ছিলেন একসময় খালেদা জিয়া, একসময় শেখ হাসিনা। তো এগুলো আমরা দেখে আসছি, তাদেরকে দেখে আসছি আর কি। তো তারা যে লিডার অফ দ্য অপোজিশন বলতে যে ইমেজ তৈরি করে গেছেন আর কি, যদিও বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার বিষয়টা একটু অন্যরকম, কেননা তারা এজিটেশনের রাজনীতি করছেন এবং তাদের দুই আমলেই, তাদের আমলে আর কি, সংসদ বর্জন একটা কালচার হয়ে দাঁড়াইছিল। বেগম জিয়ার আমলে শেখ হাসিনা বর্জন করে গেছে মাসের পর মাস, এবং শেখ হাসিনার আমলে বেগম জিয়ার বর্জন করে গেছে আর কি। এখন এই বর্জন কালচারটা আমরা দেখে আসছি। নতুন যে এখন যে সংসদ চলতেছে, এখন এনারাই অপোজিশনরা যদি সেটাই অব্যাহত রাখেন, কথায় কথায় ওয়াকআউট, কথায় কথায় বর্জন, তাহলে পরে এটা ফাংশন করবে না। আমরা আশা করব যে যেহেতু আপনার নতুন বিরোধী দলীয় নেতা, ওনার এইগুলো দেখা দেখি নাই, উনি দেখেন নাই এগুলো, মানে পার্লামেন্টে বসে দেখা নাই আর কি, উনি একটা ফ্রেশ স্টার্ট করবেন, এইটা আমরা আশা করতে পারি তার কাছ থেকে। তবে ওনার পারফরমেন্স দেখে আমরা বলতে পারবো যে, তখন আমরা কেন সবাই মূল্যায়ন করবে যে অ্যাকচুয়ালি এটি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা যদি হয় তাহলে কাজ হবে না। আচ্ছা, মানে সরকারি দল একটা বলছে, ওটাকে বিরোধিতা করো, এটা যদি তাহলে ফাংশন করবে। আহমেদ সিকদার, যিনি খুব নামকরা একজন পাইলট ইনস্ট্রাক্টর এবং খুব নামকরা একজন এভিয়েশন এক্সপার্ট, উনি আমাকে জাস্ট টেক্সট করেছেন যে আমি 2 মিনিটের মধ্যে জয়েন করতে পারবো। তো আমরা একটু শুনবো আজকের এই ঘটনা নিয়ে, বাট ইন দ্য মিন টাইম একটু আমরা এই যে আজকের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা এবং সেফটি নিয়ে আমরা একটু কথা শুনবো ওনার কাছ থেকে। বাট প্রফেসর এম মাতবর, আপনার কাছে জানতে চাই যে এই যে বিরোধী দলের নেতা যে, হ্যাঁ, উনি তো লোকাল লিডার ছিলেন, এরপরে জাতীয় নেতা হয়েছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ পারফরমেন্স? শোনেন, অভিজ্ঞতা ইজ ভেরি, আমি খুব গুরুত্বপূর্ণ, আমি এগ্রি করি, কিন্তু আপনি ওনার কথা বলছেন, আপনি লিডার অফ দ্য অ্যাসেন্ডিং পার্টি, ওনার অভিজ্ঞতা কি? প্রধানমন্ত্রী, উনিও তো সরাসরি ওখানে একই অবস্থা, আমাদের সেটা বলতে হবে না। আমি বলছি যে আপনি যদি সবাইকে এক মেয়াদ 2 মেয়াদ সংসদে ইয়া করে তারপর আবার আসছে, তাদেরকে গুরুত্ব দেন,
শুনেন, এমন অনেক দেশে ফ্রেশ স্টার্ট যারা, তারা কিন্তু দে হ্যাভ ডান বেটার থিংস দেন দোজ এক্সপিরিয়েন্স পিপল, বুঝছেন? আমরা এই জন্য বলি নিউ লিডারশিপ, নিউ ফ্রেশ স্টার্ট আর কি। আপনি যার কথা বলছেন, লিডার অফ দ্য অপোজিশন, হি ইজ এ সিজনড পলিটিশিয়ান। তার ভিতরে শিষ্টতা আছে, কথা বলার যে আপনি দেবেন তো যুক্তি আছে। একজন একজন সফল একজন কিন্তু সেই চিকিৎসাবিদ, একজন ডাক্তার। আপনার ওনার কথাগুলো আসলে কিন্তু আপনি দেখুন অন্যভাবে বলতে পারেন, ওনার কথাগুলো কিন্তু ক্যারিজ ওয়েট এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেন, শান্তভাবে, কোনো ধরনের কোনো ভায়োলেন্স এই ধরনের আমি কিন্তু ওইটা দেখি না ওনার ভিতরে। তো এখন তার গুরুত্বপূর্ণ, তার ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কিন্তু কন্ট্রোল করবে, সেই কিন্তু স্থাপন করবে যে উদাহরণটা তার অন্যান্য যারা আছেন তার সাথে 78 পিপল, 68+ এনসিপি, এগুলা তাদের প্রত্যেকের জন্য কিন্তু সে কিন্তু একটা দৃষ্টান্ত। সো আমার মনে হচ্ছে এটা প্রজ্ঞা একটা মানুষের, একটা আপনারা দেখেন যে যে তার যে ওথ ফর পার্টিকুলারলি দ্য ওথ যেটা নিয়েছে জাতির জন্য করা, এবং যে নীতি, যে বিশেষ করে আর কি যে নীতিশাস্ত্র, এগুলো ভেরি গুরুত্বপূর্ণ, এবং যুক্তি আপনি দেবেন যে সেগুলো দিক দিয়ে আমার কিন্তু কোনো ধরনের রিজার্ভেশন নাই। আই থিঙ্ক ইজ ভেরি সিজনড, ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি স্কলারলি পার্সন, এবং হিউম্যান বিইং হিসেবে বিশেষ করে দ্যাট ইজ অলসো গুরুত্বপূর্ণ। অত্যন্ত সুন্দরভাবে কিন্তু নিজেকে উপস্থাপন করেন এবং সমস্যাগুলোকে এত সুন্দরভাবে তুলে ধরেন, যুক্তি দিয়ে কথা বলেন, কোনো ভায়োলেন্স নাই তার ভিতরে, অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আমি যেটা দেখি ইজ এ গুড এক্সাম্পল ফর আই থিঙ্ক হি উড বি প্লেইং এ রিয়েলি ক্রিটিক্যাল অ্যান্ড ইম্পর্টেন্ট রোল। আমি আশা করি কনস্ট্রাকটিভ ওয়েতে হি উইল অলসো গাইড দ্য আদার দ্য পিপল আন্ডার হিজ লিডারশিপ। থ্যাংক ইউ সো মাচ জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। সো আপনি তো একসময় আপনি জাসদ করেছেন, উনিও একসময় জাসদের সাথে সম্পৃক্ত ছিলেন। এটা এখানে একটা আমার বিষয় জানার আছে। হ্যাঁ, দুজনই জাসদ করছে, কে কার নেতা ছিল? প্রথম কথা হচ্ছে যে যেভাবে ডক্টর শফিকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার 1 বছরের সিনিয়র, যেভাবে পোর্ট্রেট করা হয় তিনি সেভাবে জাসদ কখনোই করেন না। স্কুলে বা এলাকায় জাসদের মিছিলে হয়তো কোনো গেছেন, তিনি কখনো কোনোদিন কোনো কমিটিতে ছিলেন না। বাট ব্যক্তিগতভাবে আমরা একই সময় মানে শিবিরের বিরুদ্ধে যখন সারা বাংলাদেশে যে বড় আন্দোলন চলতেছিল, তখন শিবিরের তিনি মূল নেতা, সিলেট মেডিকেল কলেজের, এবং সেখান থেকেই তার নেতৃত্বের উত্থান। আমরা ছাত্র ঐক্য পরিষদের নেতা, আমরা বাম রাজনীতি করি, এবং শিবিরের বিরুদ্ধে আমাদের দীর্ঘ সংগ্রাম আন্দোলন, এবং তাকে ব্যক্তিগত সিলেটের সমাজ ব্যবস্থা এমনই, ব্যক্তিগতভাবেও আমরা তাকে চিনি। অত্যন্ত সজ্জন মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাকে সরাসরি কোনোদিন সহিংসতায় দেখা যায় নাই। তার মানে কি তার নেতৃত্বের লোকজন যে সহিংসতা করে নাই এটা বা করেছে, এটা তো আমরা সবাই জানি। জি, থ্যাংক তবে ইউ। হ্যাঁ, আমি এটা মনে করি যে ব্যক্তিগতভাবে তিনি একজন সজ্জন মানুষ, এবং একজন নেতাকে শুনেন একটা ঘটনার মধ্যে জামাতে ইসলামের মতো একটা সুশৃঙ্খল দল, তাদের জাতীয়ভাবে আমির নির্বাচিত হওয়াটা মানে একটা সহজ ব্যাপার না। নিশ্চয়ই দলের উপর তার নেতৃত্ব আছে। এখন ব্যক্তিগতভাবে তার পারফরমেন্স, তিনি টিমের লিডার অলরেডি, এবং তার দলের লিডার। এখন ব্যক্তিগতভাবে তিনি কতটা গোল করতে পারবেন এটা খেলায় নামলেই বোঝা যাবে। খেলায় নেমেছে, আমরা অপেক্ষা করি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের যুগের মধ্যে সবসময় ভাষা তো রঞ্জিত সেনগুপ্ত, সালাউদ্দিন কাদের চৌধুরী, এইরকম লোক বাসে, যার কারণে এটা সমস্যা হচ্ছে। যাই হোক, আমাদের অত্যন্ত খুশির খবর যে আমরা একটু আগে বলছিলাম হয়তো আমাদের শিকদার ভাই, আহমেদ শিকদার ভাই জয়েন করতে পারবেন না, বাট আলটিমেটলি উনি জয়েন করেছেন। আপনাকে অনেক অভিনন্দন জানাব আহমেদ শিকদার। ওনার একটু পরিচয় বলি আপনাদেরকে। উনি ছিলেন বাংলাদেশ এয়ারফোর্স ফাইটার পাইলট ছিলেন MiG-21-এর। তারপরে উনি ছিলেন চিফ পাইলট অ্যান্ড ডাইরেক্টর অপারেশন ফর সাউথ কোরিয়ান কোম্পানি ইয়াঙ্গুন কর্পোরেশন ফর 20 years। তারপরে উনি ছিলেন ক্যাপ্টেন ফ্যালকন 7X ইন সিঙ্গাপুর ফর 4 years। তারপরে উনি CEO অফ US বাংলা এয়ারলাইন্স 4 years, অ্যান্ড দেন ট্রেনিং সেন্টার evaluator for Federal Aviation Authority মানে আমেরিকার, and instructor pilot of Global Vision Business Jet for last 3 years. So আপনি দেখেন ওনার রেজিউমে যদি আমি আরও পড়ি তাহলে এটা শেষ করা যাবে না। ইটস এ বিগ রেজিউমি। থ্যাংক ইউ জানাব আহমেদ শিকদার। আপনাকে প্রথমেই জানতে চাই যে আপনি জানেন যে আজকে লাগোয়া এয়ারপোর্টে কী ঘটনা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাট আমরা যারা প্রায় সময়ই বিভিন্ন সময় আকাশে থাকি, আকাশপথে যাত্রা করি, তাদের এই সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আপনি যেহেতু এই লাইনের একদম ওয়ান অফ দ্য লিজেন্ড, আপনার কাছে জানতে চাই যে আমাদের করণীয় কি, কিভাবে আমরা আমাদের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করব আকাশে এবং ল্যান্ডিংয়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই যারা এখানে আছেন।
সবাইকে ধন্যবাদ। আপনারা যারা দর্শক আছেন সবাইকে জি, আপনার কথা একটু জোরে বলতে হবে, আমরা একটু স্লো শুনতে পাচ্ছি। ভলিউমটা বাড়াইতে হবে। ভলিউমটা একটু বাড়াতে হবে। জি, জি শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি। জি, এখন মোটামুটি ভালো শুনতে পাচ্ছি। এক্সেলেন্ট। জি, আপনার সাউন্ড মিউট, এখন আনমিউট হয়েছে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ দিচ্ছিলাম। জি, থ্যাংক ইউ সো মাচ। যারা শুনছেন, যারা আপনার জন্য আমরা বসেছিলাম, আমরা 10টায় প্রোগ্রাম শেষ করি, কিন্তু আপনার জন্যই আমরা আজকে প্রোগ্রামের টাইম বাড়িয়েছি আপনার। I'm sorry. I'm sorry for the late. জি। অনেক ধন্যবাদ। শুরু করি, সময় নষ্ট না করে। আসলে যে প্যাসেঞ্জার আপনাদের তেমন কিছু করার নেই সেফটির ব্যাপারে, unless until you listen and abide by all the laws and regulation of as a passenger, which is very simple আপনাদের জন্য। সেটা করলেই আপনাদের পক্ষ থেকে যা করা দরকার তা করা। গতকালকে যে ঘটনাটা আপনি বললেন, সে ঘটনাটা আসলে এখন টেকনোলজি এতখানি অ্যাডভান্স হয়ে গেছে যে মানুষের পক্ষে কিছু করা, মানে যন্ত্রের পক্ষে কোনো সমস্যা করা অথবা যন্ত্রের পক্ষে কোনো কিছু ভুল করা একটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, এটা প্রায় অলমোস্ট জিরোতে চলে এসছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে হিউম্যান এরর। মানুষজন ভুল করে থাকে, যার ফলে অ্যাক্সিডেন্ট গুলো হয়। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটাও একটা হিউম্যান এরর ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলার যিনি ছিলেন তিনি এয়ারক্রাফটের সাথে একটা ফ্রিকোয়েন্সিতে কথা বলছিলেন, আর যে গ্রাউন্ডে যে এয়ারক্রাফট গাড়িগুলো মুভমেন্ট করে তাদের জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে থাকে নর্মালি, এবং আরেকটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করছিলেন। সো যখন একটা এয়ারক্রাফট ল্যান্ড করতে চলে আসে, তখন আসলে রানওয়েতে কোনো কিছু ঢুকতে দেয়া একদমই উচিত না, এবং এটা আইনের বিপক্ষে একটা জিনিস। বাট এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার সেই ভুলটা করেছিলেন। উনি একদিকে যেমন ফায়ার সার্ভিসের গাড়িটাকে বলেছেন রানওয়ে ক্রস করার জন্য, এবং যেখানে উনি আরেকটা এয়ারক্রাফটকে বলেছেন ক্লিয়ার টু ল্যান্ড। স্টপ একদিকে বলছেন যে, আরেকদিকে স্টপ আওয়াজ শুনতে পাচ্ছি আমরা আপনার যেটা রেকর্ড আজকে। রাইট, দ্যাট ওয়াজ টু লেট বিকজ রাত্রেবেলা ছিল লাগোডিয়াতে এবং বৃষ্টি ছিল। সো ভিজিবিলিটির দিক থেকে পাইলটের জন্য দেখা যে দূরে ওইটাও তো আমরা তো রাতে দেখতে পারবো না, ওয়েদার ইটস আ ট্রাক অর নট, উই উড বি এবল টু সি অনলি দেয়ার আর লাইটস। সো রানওয়েতে ওইরকম লাইট থাকে, একটা ইন্টেন্সিটি একটু বেশি থাকে, একটা কম থাকে। সো অ্যান্ড পাইলটকে যখন বলা হয় ইউ আর ক্লিয়ার টু ল্যান্ড, পাইলট মেন্টালি অ্যাকসেপ্ট করে নেয় যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সমস্ত গ্রাউন্ড মুভমেন্ট অ্যাক্রস দি রানওয়ে স্টপ করে দিয়েছে, বিকজ দ্যাটস হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, প্রত্যেকটা রানওয়েতে যে ট্যাক্সিওয়ে গুলো থাকে, ট্যাক্সিওয়ে গুলো দিয়ে রানওয়ের এক পাশ থেকে আরেক পাশে যে যাওয়া যায়, সেখানে রেড বার থাকে when an airplane is clear to land। তখন আর কোনো ট্রাক অথবা মালবাহী গাড়ি অথবা ফিউল ট্রাক অথবা আপনার ধরেন ফায়ার সার্ভিসেস গাড়িগুলো তখন ক্রস করতে পারে না বাই ল। বাট এই জায়গাতে এই ট্রাফিক কন্ট্রোলারটা এই ভুলটা করেছে। উনি ক্লিয়ার করেছে ফায়ার সার্ভিসেস গাড়িকেও টু ক্রস দি রানওয়ে, যে রানওয়েতে আবার এয়ারক্রাফটকেও ল্যান্ড করতে বলেছে। লাগোডিয়াতে বিখ্যাত একটা রানওয়ে হচ্ছে গিয়ে রানওয়ে 04, সো দি অ্যাপ্রোচ ওয়াজ অন দ্যাট রান। আর বাই আনফরচুনেট পার্টটা হলো যে দ্যাট ডে গতকালকে খুব বৃষ্টি ছিল, সো পাইলটের পক্ষে এটা ইম্পসিবল দেখাচ্ছিল আর কি যে ইজ দেয়ার এনি গ্রাউন্ড ভেহিকল অর নট, এন্ড অ্যাজ এ পাইলট আই এম নট অলসো সাপোজ টু সি whether there is something. Once I'm clear to land means my runway is clear for me to land. That's like a bottom line. So it's a human error ছিল rather than any other error. আমি এটা স্পষ্ট করে বলতে চাই। আর যাত্রীদের বলতে চাই যে আসলে আকাশপথটাকে এতখানি নিরাপদ করা হয়েছে আপনাদের জন্য যে মোর লেস এভরিথিং ইজ অটোমেশন। যেমন আপনি বললেন যে আমি গ্লোবাল ভিশন এয়ারক্রাফটে ট্রেনিং করা এবং আমি এফএ এর একজন এক্সামিনার অন দ্যাট পার্টিকুলার। গ্লোবাল ভিশন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের লার্জেস্ট বিজনেস জেট এয়ারক্রাফট, এবং এটার মালিক হচ্ছে গিয়ে এলন মাস্ক, এটার মালিক হচ্ছে গিয়ে সিটি ব্যাংক, এটার মালিক হচ্ছে গিয়ে আপনার ফেসবুকের ইউজাররা, বড় বড় বিজনেসম্যানরা হচ্ছে এটার মালিক, বিকজ ইটস $75 million airplane and it's so advanced, so technically advanced airplane যে unbelievable. It has all the technologies that even the Dreamliner doesn't have or Airbus 380 doesn't have it. But
থিংস আর হ্যাপেনিং ইভেন thereafter এবং ওই জন্যই আমরা ওদেরকে এই পাইলটদেরকে আমরা প্রতি 6 মাস পর পর ট্রেন করে থাকি এই সমস্ত অবস্থা থেকে কিভাবে সে রক্ষা পেতে পারে। যেমন কালকে যে ব্যাপারটা হয়েছে, যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলার আরেকটু আগে যদি ওই অ্যাক্টরটাকে বলতো জাস্ট 15 seconds 10 seconds before that global one, I mean instead of landing go around, then he would have just even touched down from there, he could have made the go around আবার টেক অফ করে যেতে পারতো। It's just so advanced, so technically advanced. কিছুই দেখা যাচ্ছে না, we can do a Cat 3 alpha landing. Visibility জন্য কিছু দেখা যাচ্ছে না, Cat 2 alpha landing, একদম automation landing. Yeah, so things are really advanced. এখন human error গুলো either air traffic controller error অথবা পাইলটের error অথবা গ্রাউন্ড একটা রানওয়ে একটা এয়ারফিল্ডে অনেক কিছু চলাফেরা করে। আপনাদের লাগেজ ক্যারি করার জন্য যে কার্ট সেগুলো চলাচল করে, আপনাদেরকে যে পানি দেওয়া হয় সেটার জন্য গাড়ি আছে, তারপরে তেল দেওয়ার জন্য গাড়ি আছে, ফায়ার সার্ভিসেস গাড়ি আছে, রানওয়ে ইন্সপেকশনের গাড়ি আছে। সো এগুলো মেনটেন করা হয় আর একটা সেপারেট ফ্রিকোয়েন্সিতে, উইচ ইজ কল্ড গ্রাউন্ড ফ্রিকোয়েন্সি, এবং পাইলটের পক্ষে সেই ফ্রিকোয়েন্সিটা মনিটর করা সম্ভব না, করে না পাইলট। It's not for the pilot frequency. So the air traffic controller maintains two frequency, one for the airplane to land permission or take off permission, another frequency for those vehicles to go across the runway from one side to the other side. So কালকে ভুলটা হয়েছিল এখানে, যে গাড়িটাকে বলেছে you're clear to cross, এয়ারক্রাফটটাকে বলেছে you're clear to land. আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শিকদার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? শিকদার ভাইকে পাওয়া ভেরি টাফ। আমি প্রায় 1 বছর থেকে ওনার চেষ্টা করছিলাম ওনাকে প্রোগ্রামে আনার জন্য, পিছনে ছিলাম, আজকে ধরে ফেলছি মোটামুটি। উনি এক্সপার্ট একজন, এবং উনি খুব সুন্দরভাবেই তো বলেছেন যে আসলে হিউম্যান ফ্যাক্টর ইজ এ ফ্যাক্টর, সামটাইম হ্যাপেন্স। আপনার মনে আছে কিনা জানি না, আমেরিকাতে ভারতীয় একজন নায়িকার বোধহয় মায়ের চোখের অপারেশন কথা ছিল বাম চোখে, হয়ে গেছে ডান চোখে, ওর ভাইস ভার্সা, কান এক্স্যাক্টলি রিমেম্বার। যেখানে প্রিসিশন, সেখানেও কিন্তু হিউম্যান ফ্যাক্টর একটা ব্যাপার আছে। সো হিউম্যান এরর এট দ্য সেম টাইম, you same things, you know, say হিউম্যান এরর কস্ট লাইফ। যখন ডাক্তার পাইলট, এটা এই যে শিকদার সাহেবের মানে কথা আমরা বুঝলাম যে গ্রাউন্ড কন্ট্রোল ফেল করছে, এবং মানে এটা মানে আমেরিকার মতো দেশে মানে আমরা সাধারণ মানুষ, আমাদের আশঙ্কা, এবং এটা যাতে আর না হয় আমরা মানে এটা। এখানে আরেকটা ব্যাপার আছে শিকদার ভাই, মনে হয় খুব সম্ভবত যেটা উনি বলছেন, যে আপনার ওই যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার শর্টেজ যেটা, এটা যারা আছে কাজ করে, এদের উপর প্রচণ্ড চাপ পড়ে আপনার, মানে ডাবল শিফট করতে হচ্ছে, অনেকের রাত্রে ওইখানে থাকতে হয় অনেককে। এখানে আমি একটু বলি আপনাকে, ফার্স্ট অফ অল এই টার্মটাকে বলে রানওয়ে ইনকারশন। হ্যাঁ, যে রানওয়েতে একটা ইনকারশন ঘটেছে। ইট ক্যান বি যে আরেকটা এয়ারপ্লেন এসছে, আগে এই ঘটনাগুলো অনেক হয়েছে, ইটস নট দ্যাট দিস ইজ দি ফার্স্ট টাইম। হিস্ট্রিতে ঘাটলে দেখা যাবে যে গত 30 বছরে রানওয়ে ইনকারশন হয়েছে 8টা থেকে 10টা। বাট এটার উপরে কিন্তু আমরা ট্রিমেন্ডাস অ্যামাউন্টের ট্রেনিং দিয়ে থাকি যে রানওয়ে ইনকারশন অ্যাভয়েড করা যায় কিভাবে। দেখেন, একটা ফায়ার সার্ভিস কতগুলো লাইফ নিয়ে দিল, কত বড় একটা ঘটনা ঘটালো, সারা পৃথিবী একটা আতঙ্কের মধ্যে ঢুকে, তাই না? But এটারও একটা টার্ম আছে runway incursion, and we do train pilots how to avoid the runway incursion. Unfortunately, we don't train the air traffic controllers. এখন yes, there is a shortage of air traffic controller. যেমন একটা পাইলট একদিনে বানানো যায় না, একজন ডাক্তার যেমন একদিনে বানানো যায় না, একজন ইঞ্জিনিয়ার যেমন একদিন বানানো যায় না, ইটস আ ম্যাটার অফ টাইম। একজন জার্নালিস্ট যেমন একদিনে জার্নালিস্ট হয়ে যায় না, ঠিক তেমনি একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারও কিন্তু একদিনে আপনি you can't make an air traffic controller. They are so busy. আপনাদের ফ্লাইট রাডার আছে অনেকের মোবাইলে, আপনারা যখন ফ্লাইট রাডার অন করবেন দেখবেন যে এয়ারক্রাফট গুলোকে মনে হচ্ছে যেন ছোট পোনা মাছগুলো ভেসে বেড়াচ্ছে। It's so many aircraft that they need to handle. Every minute in LaGuardia or JFK তে 2টো করে 3টি করে এয়ারক্রাফট নামছে। লাগুড়িয়াতে যেমন 2টো রানওয়ে, JFK তে 4টা রানওয়ে, রাইট? So there are plenty of airplane coming in and going on for landing. এবং যে সিকোয়েন্স গুলো, it's very important that they maintain this sequence under those kind of circumstances.
এবং আপনি শুনলে অবাক হবেন যে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার 2 ঘন্টার বেশি একবার ডিউটি করতে পারে না, বিকজ ইটস সাচ এ স্ট্রেসফুল জব। সো একজন আপনি আজকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হায়ার করলেন, সে এই লাগোরিয়ার মতো অথবা জেএফকে এর মতো অথবা আটলান্টার মতো শিকাগোর মতো এয়ারপোর্টে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হতে হলে 20 বছর তাকে বিভিন্ন ছোট ছোট এয়ারপোর্টে কাটাতে হবে, 15 বছর তাকে কাটাতে হবে। হি হ্যাজ টু বি ট্রেইন লাইক দ্যাট। সো এই যে শর্টেজ যে আছে এটা ফিল করতে হলে সময় দিতে হবে, এটা ফিল করার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। সো দ্যার আর মেনি থিংস। বাট আপনাদেরকে একটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই আমি আজকে, অনেক বিজ্ঞ লোক আছেন এখানে। আমি পৃথিবীতে প্রায় 160টা ডেস্টিনেশনে প্রায় 62টি দেশে আমি ফ্লাই করেছি। আপনারা হয়তো জেনে থাকবেন মিস্টার কি হাকসান সাউথ কোরিয়ান একজন কোম্পানির মালিক, বাংলাদেশি ইয়াংন কর্পোরেশন নামে কোম্পানি আছেন। ওনাকে নিয়ে আমি প্রায় 60টা দেশের মতো দেশে ঘুরেছি। বাট আমেরিকার মতো, যেখানে আমি প্রায় 100 বারের মতো বেশি এসেছি বিফোর মাই ইমিগ্রেশন ইনটু দিস কান্ট্রি, এত সুন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোলার আমি কোথাও দেখিনি। আমি খুব স্পষ্ট করে বলি, ইউরোপের এয়ার স্পেসে আপনি ইউকে এয়ার স্পেস বলেন, ফ্রেঞ্চ এয়ার স্পেস বলেন, ইতালিয়ান এয়ার স্পেস বলেন, আপনি জার্মান এয়ার স্পেস বলেন, সুইস এয়ার স্পেস বলেন, আমেরিকার মতো এরকম এয়ার স্পেস আপনি কোথাও পাবেন না। মানে ইউ ক্যান বিলিভ হাউ বিজি দি শিকাগো এয়ারপোর্ট ইজ, সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট ইজ। হ্যাঁ, সান ফ্রান্সিসকোতে আগে একসাথে 2টো রানওয়েতে 2টো প্লেন নামতো, and they would control that. So, and they're so friendly, and ওদের এয়ারস্পেসটা এত নাইসলি ডিজাইন করা যাতে একটা কনফিউশন অ্যাভয়েড করা যায়। বাট একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার বানাতে এইরকম এয়ারপোর্টের মতো আটলান্টা এয়ারপোর্ট, শিকাগো এয়ারপোর্ট, জেএফকে এয়ারপোর্ট, লাগুয়ার্ডিয়া এয়ারপোর্ট, নিউ ইয়র্ক এয়ারপোর্ট, it takes time. It doesn't happen over the night. It really doesn't happen over the night. আর আমরা তো টেকনিক্যাল মানুষ, টেকনোক্রেট টাইপের মানুষ, আমরা পলিটিক্স তো বুঝি না ভাই, পলিটিক্স এর ভাষা আমরা বুঝি না। হ্যাঁ, সো ওই ভাষায় কথা বলতে পারবো না আসলে। বাট আমরা যেটুকু বুঝি যে সাস্টেনেবিলিটি এই সমস্ত ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ টু ডেভেলপ এনি কাইন্ড অফ পিপল ইন দিস কাইন্ড অফ সেক্টর ইটস এক্সট্রিমলি টাইম কনজিউমিং। আচ্ছা, একটা জিনিস জানতে চাই আপনার কাছে, যে আকাশে যখন প্লেন উড়ে, এই যে হাজার হাজার প্লেন আকাশে আছে, রাইট? সো এইগুলা এই একটার সাথে আটটার যে কলিশন হয় না, আপনি এটা অ্যাভয়েড করে কিভাবে, হাউ? রাইট। সো আমরা পৃথিবীটাকে, আকাশটাকে আমরা প্রথমে 2 স্তরে ভাগ করি। ফর এগুলোকে আমরা বলি যে ইনস্ট্রুমেন্ট ফ্লাইং। কিছু আছে ভিজুয়াল ফ্লাইং, যে দেখে দেখে ফ্লাই করে, ছোট ছোট প্লেন গুলো দেখে। বাট বড় বড় প্লেন গুলো সব ইনস্ট্রুমেন্ট ফ্লাইং করে, মানে আইএফআর কন্ডিশনে ফ্লাই করে। এখানে যে সেপারেশনটা মেনটেন করা হয় সেটার জন্য অনেকখানি দায়ী হলো এয়ারক্রাফটের ইকুইপমেন্ট এবং গ্রাউন্ড রাইডার আর কিছু রেগুলেশন। যেমন ধরেন আপনি একটা হেডিং এ যদি ফ্লাই করেন, আপনাকে বেজোর সংখ্যা মেনটেন করতে হবে। আবার আরেকটা হেডিং এ, অপোজিট হেডিং থেকে যদি আপনি আসেন, আপনাকে জোর সংখ্যা মেনটেন করতে হবে। কিরকম? ধরেন আপনি গেলেন 150 হেডিং এ, আরো ভালো করে বোঝার জন্য, যদি আপনি 090 হেডিং এ ফ্লাই করেন, আপনাকে বেজোর সংখ্যা মেনটেন করতে হবে, মানে 19,000 ফিট, 21,000 ফিট, 23,000 ফিট, 25,000 ফিট, এরকম করে 41,000 ফিট, 39,000 ফিট, এরকম মেনটেন করতে হবে। আর যদি উল্টো দিকে আপনি আসেন, তাহলে আপনাকে জোর সংখ্যা মেনটেন করতে হবে, 18,000 ফিট, 20,000 ফিট, 22,000 ফিট, 24,000 ফিট, 26,000 ফিট। সো এই জোর আর বেজোরে একটা 1,000 ঘন্টার একটা ডিফারেন্স তৈরি করে দেয়। এটা হলো একটা সিম্পল ওয়ে অফ মেনটেনিং। তারপরে আপনার প্রত্যেকটা এয়ারক্রাফটের ভিতরে ট্রান্সপন্ডার আছে। ট্রান্সপন্ডার হলো কি, ওটা কমিউনিকেট করে অ্যানাদার এয়ারক্রাফট। হ্যাঁ, ওরা এয়ারক্রাফটের ভিতরে কমিউনিকেশন চলতে থাকে। এই আমি কিন্তু এই হাইটে আছি, তুমি কোন হাইটে আছো, আমি কিন্তু এই হাইটে আছি। কাছাকাছি যদি হয় তখন সিগন্যাল দেয় এয়ারক্রাফটের ভিতরে, ট্রাফিক। হ্যাঁ, সো উইচ ইজ লাইক অলসো ভেরি মানে almost impossible thing to come like close and hear traffic. But আপনার এয়ারক্রাফটের ভিতরে ADS-B আছে, ট্রান্সপন্ডার আছে, আমাদের রেডার আছে। So there are many ways that we can see that there is an approaching aircraft towards me in the same height and same altitude. এবং সেটা হতে পারে কি করে, আবার ওই হিউম্যান এররের মাধ্যমে হতে পারে। হ্যাঁ, সো
হিউম্যান এররটা এখন সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হয়েছে, বাট আই assure all of you and all the people that are listening to your program, the aircraft is really, it's a super high technologically advanced aircraft in the world right now. Any passenger aircraft that you guys are flying, it's technologically so advanced. It's almost like আপনার F-35 এর নাম শুনতে পারেন, বোয়িং এয়ারক্রাফটের, বোয়িং ফাইটার এয়ারক্রাফট F-35, ওকে, আর সিভিল এয়ারক্রাফটের ভিতরে আপনার নিশ্চয়ই 787 এ চলেছেন, Airbus 380 তে চলেছেন, 777 এ চলেছেন। এই এয়ারক্রাফটগুলো কিন্তু খুব অ্যাডভান্স, highly technologically advanced aircraft. They talk to satellite all the time. Our airplane talks to satellite all the time. Every position of our aircraft is being transmitted on the ground. কি altitude আমি ফ্লাই করতেছি, কি স্পিডে আমি ফ্লাই করছি, কোন হেডিং এ আমি ফ্লাই করছি, কোন হেডিং এ আমি টার্ন করছি, কত রেটে আমি ডিসেন্ড করছি, কত রেটে আমি ক্লাইম্ব করছি, এভরিথিং ইজ বিং ট্রান্সমিট টু দি গ্রাউন্ড। আমরা তো দেখতেই পাই as a pilot, but it's being seen by everybody, and automation এমন একটা পর্যায়ে চলে গেছে যে একটা পাইলট এখন হয়ে গেছে বেসিক্যালি a manager. Yeah, we train pilot for the leadership as a manager, how to manage this thing, and that's what we call CRM, crew resource management. But এগুলো অনেক টেকনিক্যাল টার্ম হয়ে যাবে, টেকনিক্যাল টার্ম, হ্যাঁ আমরা অনেকটা বুঝবো না এগুলো। হ্যাঁ, বুঝবেন, but Right. I can assure you it's highly technologically advanced machine nowadays that we are. রাইট, আপনার শেষ একটা প্রশ্ন করতে চাই ব্ল্যাক বক্স জি। সম্পর্কে। এই যে ব্ল্যাক বক্স, যে কোনো সময় যে কোনো জিনিস কিছু হলেই বলে ব্ল্যাক বক্স দেখা হবে। ব্ল্যাক বক্সে কি একদম বিগিনিং টু একদম সব কিছু রেকর্ড করা থাকে নাকি? যেমন ধরুন পাইলট তার পার্সোনাল যে কথা বলে, এটাও কি রেকর্ড হয় ব্ল্যাক বক্সে? There are two things. One is called FDR, flight data recorder, which goes into the black box, and then also there are cockpit voice recorder. So পাইলটরা যখন এয়ারক্রাফটের ভিতরে যে কথা বলছে, এয়ারক্রাফট স্টার্ট দেওয়ার পরে ককপিট ভয়েস রেকর্ডারে সমস্ত কথাগুলো রেকর্ড হতে থাকে। সো আমি তাহের ভাইকে যদি আমার ককপিটে বসে বলি, তাহের ভাই তো একটা দুষ্ট মানুষ, অথবা তাহের ভাই একটা ভালো মানুষ, সেই কথাটা কিন্তু রেকর্ড হয়। হ্যাঁ, সো উই আর ভেরি, মানে আমরা যে ককপিটে কি কথা বলবো, দ্যাট ইজ অলসো ভেরি সিনক্রোনাইজড। হ্যাঁ, দ্যাট ইজ অলসো ভেরি ডিসিপ্লিনড ওয়ে অফ টকিং। We just can't talk anything. Like আমরা যখন ডিসেন্ড করি, ধরেন আমরা 41,000 ফিটে আছি, 43,000 ফিটে আছি, আমরা ল্যান্ড করতে আসছি, লেটস এক্সাম্পল লাগোরি এয়ারপোর্টে ল্যান্ড করতে আসছি, 10,000 ফিটের নিচের নামলে পরে এয়ারক্রাফটটা আমরা ককপিটে কোনো ধরনের আননেসেসারি কথা বলতে পারি না, এক্সেপ্ট দি ওয়ার্ডস দ্যাটস রিকোয়ার্ড ফর দ্য এয়ারপ্লেন টু সেফলি ল্যান্ড। এটাকে এক্সট্রা ককপিট বলে। হ্যাঁ, আমরা কিন্তু বলতে পারি না, বিকজ এভরিথিং ইজ বিং রেকর্ডেড। Yeah, and this cockpit voice recorder CVR is being instructed, and black box হচ্ছে গিয়ে এয়ারক্রাফটের ভিতরে যাই ঘটছে না কেন, flight data recorder এর মাধ্যমে everything goes there and it's being recorded, এবং এই বক্সটাকে তৈরি করা হয় এমন ভাবে যে হাই ইম্প্যাক্টেও এটা কিছু হবে না, মানে জি ফোর্স যেটাকে বলি আমরা ছোটবেলায় বলেছি না, এখানে সায়েন্সের স্টুডেন্ট আছে নিশ্চয়ই অনেকে, ওই যে মোমেন্টাম ইজ হাফ mv স্কয়ার মাস ইনটু ভেলোসিটি স্কয়ার, রাইট? দ্যাটস দ্য ইম্প্যাক্ট ফোর্স। সো আপনি চিন্তা করেন, কালকে কিন্তু একটা গাড়ি একটা প্লেনের সাথে ধাক্কা লেগেছে, ওই প্লেনটার গতি ছিল মনে করেন 30 to 50 মাইল পার আওয়ার, আর গাড়ির কত গতি থাকবে? গাড়ির গতি ছিল মনে করেন 30 মাইল 20 মাইল পার আওয়ারের উপরে যাচ্ছে, রাইট? বাট দুটার যে মাস ইনটু ভেলোসিটি, মাসটা যে এত বড় প্লেনটা, ওটাকে যখন আপনি ভেলোসিটি স্কয়ার দিয়ে গুণ করেন, এন্ড দেন ওই গাড়িটাতে যখন লেগেছে, দ্যাট ইম্প্যাক্ট ফোর্স ওয়াজ সাম মিলিয়নস সামথিং। সেই জন্য দেখবেন যে একটা ছোট্ট পাখি একটা প্লেনে লাগলে একটা ছিদ্র করে চলে যায় পাখিটা, বাট দ্যাট বার্ড ইজ a one pound of bird, but the impact force is tremendous. রাইট, And all things are recorded in black box. থ্যাংক ইউ শিকদার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এনি কোয়েশ্চেন মাতবর ভাই? নো, No. থ্যাংক ইউ। আপনাকে আরো একদিন আমাদের পেতে হবে, আজকের পেনাল্টি হিসাবে, আজকে দেরি করার কারণে এটার পেনাল্টি হিসাবে আরেকদিন আপনাকে আমরা নিয়ে আসবো আমাদের প্রোগ্রামে। থ্যাংক ইউ সো মাচ। আপনি জানি আপনি ব্যস্ত মানুষ। বিশেষ কথা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে যে the airspace is extremely secured environment. এটা আমি আপনাদেরকে এশিওর করতে চাই। It's an extremely secured environment. Everything is monitored from point to point. But there are some human errors that we can't avoid. One of them was yesterday.
kindly don't be afraid of that. Human error is human error, and we take a lot of precautions to train pilots to come out of this human error. That's all I can say for now. থ্যাংক ইউ জনাব শিকদার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। থ্যাংক ইউ প্রফেসর গোলাম এম মাতবর, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ জনাব সৈয়দ তারেক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।